তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গত 2 দিন যে আমাদের ওয়েবসাইটের বা আমরা যে আমাদের ফাইলগুলো ক্রিয়েট করছি, ফাইলের মধ্যে আমরা কি করলাম, HTML এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের যে বেসিক স্ট্রাকচারটা আছে ওই বেসিক স্ট্রাকচারটা আমরা ক্রিয়েট করেছি। এখন আমাদের কি করতে হবে, এই বেসিক স্ট্রাকচারের মধ্যে আমাদের ডিজাইন করতে হবে। যে আমাদের একটা সাপোজ আমরা যখন একটা বিল্ডিং এর কথা চিন্তা করি, প্রথমে আমাদের বিল্ডিং এর কি করতে হয়, একটা আমাদের স্ট্রাকচার বা ফাউন্ডেশন তৈরি করতে হয়। তারপর আমরা যখন ফাউন্ডেশনটা আমাদের ক্রিয়েট হয়ে যায় তখন তারপরে আমাদের ডিজাইনের অপশনটা আছে, ডিজাইনটা ক্রিয়েট করার মাধ্যমে আমাদের পুরো বিল্ডিংটা তৈরি হয়। সেম ভাবে আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, প্রত্যেকটা ওয়েবসাইটের প্রথমে একটা বেসিক স্ট্রাকচার বা ফাউন্ডেশন ক্রিয়েট করতে হয়। আমরা যখন ফাউন্ডেশনটা ক্রিয়েট করব, দেন নেক্সট স্টেপে গিয়ে আমাদের ডিজাইনিং বা আমাদের যে স্টাইলগুলো আছে, কিভাবে আমাদের ওয়েবসাইটটা আরো সবার কাছে সুন্দরভাবে ফুটে উঠবে, এই জিনিসটা আমাদের করতে হবে। তো আমরা যখনই সিএসএস নিয়ে কাজ করতে যাব তখনই প্রথমে আমাদের কি করতে হবে, এইচটিএমএলটা অবশ্যই আমাদের থাকতে হবে, কারণ আমরা এইচটিএমএল এর মধ্যেই কি করব, সিএসএসটা ইমপ্লিমেন্ট করব। তো আমরা একটা বেসিক যে আমাদের সিএসএস ফাইল আছে, এই সিএসএস সরি এইচটিএমএল ফাইল নিয়ে নিলাম। এইচটিএমএল ফাইল নিয়ে এখন এইচটিএমএল এর মধ্যে আমরা সিএসএসটা ইমপ্লিমেন্ট করব। এখন আমরা সিএসএসটা কয়ভাবে আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা সিএসএসটা 3 ভাবে আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারি। এক হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস, এবং 2 ইন্টারনাল সিএসএস, 3 এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএসটা কি, ইনলাইন সিএসএসটা হচ্ছে যখন আমি আমার যে কি বলে এইচটিএমএল ফাইল থাকবে, এইচটিএমএল ফাইলের মধ্যে যখন একটা আমার এইচটিএমএল ফাইলের মধ্যে যখন আমি একটা যখন আমরা আমাদের এইচটিএমএল ফাইলের ভিতরে এইচটিএমএল ট্যাগের ভিতরে কোনো আমি সিএসএস ইমপ্লিমেন্ট করব, সেটাকে বলা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএসটা কিভাবে করব, সাপোজ আমার একটা প্যারাগ্রাফ নামে একটা ট্যাগ থাকলো, এই ট্যাগের ভিতরে আমার যে কোনো কিছু লেখা থাকতে পারে। আমার এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি কি করলাম, একটা এলিমেন্টস দিলাম বা আমি একটা টেক্সট লিখলাম। এই টেক্সটটা যদি আমি নর্মালি রান করতে চাই তাহলে কিভাবে রান হচ্ছে, আমার নর্মাল একটা টেক্সট আসতেছে। তো এই টেক্সটটাকে যদি আমি যে কোনো ডিজাইন দিতে চাই বা যে কোনো ভাবে সাজাইতে চাই, স্টাইল দিতে চাই, তখন কি করব, আমি স্টাইলটা ইউজ করব। তো স্টাইলটা ইউজ করার জন্য আমাদের কি ইউজ করতে হবে, আমাদের সিএসএসটা ইউজ করতে হবে। নেক্সট ক্লাস, আগের ক্লাসে আমরা সিএসএস এর বেসিকটা দেখলাম যে সিএসএসটা কিভাবে ইউজ করতে হয়। তো আমরা সেই ওয়েতে ইউজ করব। আমাদের প্রথমে আমরা কি দেখব, যে ইনলাইন সিএসএসটা কিভাবে ইউজ করতে পারি। আমরা যখন এইচটিএমএল ট্যাগের ভিতরে কোনো আমাদের সিএসএস ইউজ করব, সেটাকে বলা হয় আমাদের ইনলাইন সিএসএস। এখন ইনলাইন সিএসএসটা আমরা এইচটিএমএল ট্যাগের ভিতরে কিভাবে ইমপ্লিমেন্ট করব, আমরা যখন HTML ট্যাগের ভিতরে ইনলাইন সিএসএস ইমপ্লিমেন্ট করব, তখন আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমাদের যে স্টার্টিং ট্যাগটা থাকবে, এই স্টার্টিং ট্যাগের ভিতরে আমাদের কি করতে হবে, স্পেস দিয়ে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল। আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে যখন শুধু HTML কাজ করেছিলাম, তখনও কিছু স্টাইলের আমরা কাজ করেছিলাম, যে কিভাবে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমাদের একটা ট্যাগকে আমরা স্টাইল করতে পারি বা বিভিন্ন ডিজাইন দিতে পারি। তো যখনই আমি স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করব, তারপরে আমি আমার এই সিএসএস বা এই প্যারাগ্রাফের মধ্যে কি কি স্টাইল দিতে চাই তা এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন আমি যখন ইমপ্লিমেন্ট করব, তখন আমার 2টা প্যারামিটার নিতে হবে। যদি আমি এই জিনিসটাকে যে কোনো কিছুই দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 2টা প্যারামিটার দিতে হবে। 2টা প্যারামিটার, প্রথম যে প্যারামিটারটা থাকবে সেই প্যারামিটারটাকে বলা হয় হচ্ছে প্রপার্টি, যে আমার এই ট্যাগে বা আমার এই এইচটিএমএল এ আমি কি ইউজ করতে চাই, কোন প্রপার্টিটা আমি ইউজ করতে চাই। এই কালার এক একটা হচ্ছে প্যারামিটার। আমি কালার না দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। আমি যাই দিব, এই জিনিসটা হচ্ছে আমার প্রপার্টি, এবং প্রত্যেকটা প্রপার্টির একটা ভ্যালু থাকতে হবে। আমি যখনই একটা প্রপার্টি লিখবো বা একটা প্রপার্টি অ্যাসাইন করব, তার অবশ্যই একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে, আমাকে একটা ভ্যালু দিতে হবে। তো আমি যখন একটা প্রপার্টি দিলাম, প্রপার্টির সাথে কি করতে হবে, আমাকে একটা ভ্যালু দিতে হবে। এখন আমি চাইলেই যে কোনো ভ্যালু দিতে পারি আমার মতো করে। তো আমি যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম, তার মানে কি আমাকে একটা কালার দিতে হবে। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার লিখে এখানে একটা ইমেজ পাথ বলে দিই, তাহলে কিন্তু আমার এই প্রপার্টিটা কাজ করবে না, কারণ আমার প্রপার্টিটা, আমি যে প্রপার্টি ইউজ করব তার সাথে আমার প্রপার্টি রিলেটেড ভ্যালু আমার অ্যাসাইন করতে হবে। যখনই আমি একটা প্রপার্টি লিখলাম, আমি প্রপার্টির কি করলাম, একটা ভ্যালু বলে দিলাম। এখানে এই কোডটা হচ্ছে আমাদের হেক্সা কোড। আমরা লাস্ট ক্লাসে দেখলাম যে হেক্সা কোড, RGB কোড বা কোড নেম কিভাবে ইউজ করতে হয়। আমরা যখন হ্যাশ সাইন ইউজ করে কোনো কোড নাম লিখবো, তখন সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল কোড বা হেক্সা কোড। যখনই আমরা একটা প্রপার্টি লিখলাম, তারপরে কি দিলাম, আমরা একটা সেমিক্লোন ইউজ করলাম। এই সেমিক্লোনটা যখনই আমরা
শুধুমাত্র একটা প্রপার্টি ইউজ করব, তারপরে আমাদের এই সেমিকোলনটা না দিলেও আমাদের কি হবে, আমাদের এই ফাইলটা রান করবে বা কাজ করবে। যে আমাদের ফাইলের একটা কি হলো, আমাদের টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড কালার পড়ে গেল, যখন আমরা বললাম ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিটা ইউজ করে আমরা একটা কালার কোড ইউজ করলাম। এখন আমরা যখন একটা প্রপার্টি ইউজ করলাম বা একটা সিএসএস ইউজ করলাম, তখন আমাদের কি দিতে হচ্ছে না, আমাদের সেমিকোলনটা দেওয়া লাগতেছে না। বাট যখনই আমরা মাল্টিপল প্রপার্টি নিয়ে কাজ করতে যাব, তখন অবশ্যই আমাদের কি করতে হবে, এই সেমিকোলনটা ইউজ করতে হবে। এখন আমি এখানে কি দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা স্টাইল দিলাম। এখন যদি আমি অন্য আরেকটা প্রপার্টি ইউজ করতে যাই, তখন আমার কি করতে হবে, আমার আবার স্টাইল নামের যে অ্যাট্রিবিউট আমরা ইউজ করছি সেই স্টাইলটা আবার আমার ডিফাইন করতে হবে না, বা আবার এটা কল করতে হবে না। আমার কি করতে হবে, সিম্পলি আমার এই যে ডাবল কোটেশনের ভিতরে যেখানে আমার প্রপার্টিটা লেখা শেষ হয়েছে, সেখানে নর্মালি আমি কি করব, একটা স্পেস দিব। স্পেস দিয়ে যে আমার নেক্সট যে আমার স্টাইলটা দিতে হবে, আমি সিম্পলি কি করতে পারি, ওই স্টাইলটা এখানে অ্যাসাইন করতে পারি। এখন সাপোজ আমরা চাচ্ছি যে এই আমার পুরো এই যে লেখাটা আছে, এই লেখাটাকে আমি মাঝখানে নিয়ে আসবো। তো মাঝখানে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, আমাদের টেক্সট অ্যালাইনটা আমাদের কল করতে হবে। যখন আমি টেক্সট অ্যালাইন কল করব, তারপরে টেক্সট অ্যালাইনের একটা ভ্যালু দিতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। যখন আমি টেক্সট অ্যালাইনের ভ্যালু দিব, ভ্যালু দেওয়ার পরে অবশ্যই আমি যখন এখানে এসে রিফ্রেশ দিব, তখন আমার ভ্যালুটা এখানে শো করতেছে, টেক্সট অ্যালাইন সেন্টার। তো এই জিনিসটা হচ্ছে আমরা দেখলাম, আমি যখন একটা HTML ট্যাগের ভিতরে আমার স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে লিখলাম, তখন এই জিনিসটা হচ্ছে আমার কি, এই জিনিসটা হচ্ছে আমার ইনলাইন সিএসএস। এবং যখনই আমি HTML ট্যাগের ভিতরে আমি লিখবো না, আমার HTML ট্যাগটা যদি আমি এভাবে ফ্রেশ রাখতে চাই বা আমি HTML ট্যাগে না লিখি, তখন আমাকে অন্য কোথাও আমার সিএসএসটা ইমপ্লিমেন্ট করতে হবে। যখন আমি HTML ট্যাগের ভিতরে না লিখে আমি হেডের ভিতরে, এই হেড ট্যাগটার ভিতরে আমার কি লিখবো, হেড স্টাইল নামে একটা ট্যাগ কল করব। স্টাইল ট্যাগটা আমি কল করার পরে এই স্টাইলের ভিতরে যদি আমি কোনো সিএসএস ইমপ্লিমেন্ট করি, তখন সেটাকে আমাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আমরা কি করব, ইন্টারনাল সিএসএস এর জন্য আমার হেডের ভিতরে আমার কি করতে হবে, সিএসএস গুলো ইমপ্লিমেন্ট করতে হবে। কোথায় ইমপ্লিমেন্ট করতে হবে, আমার স্টাইল নামে একটা ট্যাগ দিতে হবে, বা স্টাইল নামে একটা ট্যাগ কল করে স্টাইল ট্যাগের ভিতরে আমাদের কি করতে হবে, সিএসএস গুলো ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ আমরা যখনই এখানে এই ট্যাগটার ভিতরে কোনো সিএসএস দিচ্ছি না, তখন আমার কি করতে হবে, যখনই এখানে স্টাইল নামে ট্যাগের ভিতরে আমি সিএসএসটা দিব, অবশ্যই এই ট্যাগটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে বা ধরে নিতে হবে যে হ্যাঁ, আমি এই ট্যাগে স্টাইলটা দিতে যাচ্ছি। এখন আমি যদি এখানে যে কোনো কিছু স্টাইল দিই, এখানে আমি দিলাম কালার দিয়ে ব্লু দিলাম, ব্লু দিয়ে শেষ করে দিলাম। এখন আমি যখন এখানে কালার দিয়ে ব্লু দিলাম, এটা এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না। কেন ইমপ্লিমেন্ট হচ্ছে না, কারণ আমি এখানে শুধু কালারটা অ্যাসাইন করে দিছি, যে বলে দিছি যে এই স্টাইলের মধ্যে একটা স্টাইল দিলাম কালার নামের। বাট আমার এই কালারটা কোথায় ইমপ্লিমেন্ট হবে আমাকে তা বলে দিতে হবে। এখন আমি এই কালারটা ইমপ্লিমেন্ট করার জন্য আমার এই পি ট্যাগটা বা আমি এই পি ট্যাগটা বা আমার যে কোনো HTML ট্যাগ আমি তিনভাবে সিলেক্ট করতে পারি, বা তিনভাবে আমি এটাকে আমার স্টাইলটা ইফেক্ট করতে পারি। প্রথমটা হচ্ছে আমাদের ক্লাস, তারপর হচ্ছে আইডি, আচ্ছা সামনে লিখে দিই ডট হ্যাজ ট্যাগ নেম। আমরা তিনভাবে আমাদের HTML ট্যাগটাকে আমরা সিলেক্ট করতে পারি বা ধরতে পারি। আমাদের যে স্টাইল, আমরা স্টাইলটা ইউজ করব বা যে CSS ইউজ করব, সেই CSS আমরা ইমপ্লিমেন্ট করার জন্য, বা এই পি ট্যাগে বা যে কোনো HTML ট্যাগে আমার এখানে যে স্টাইলের ভিতরে যে আমরা স্টাইলটা দিব, এই স্টাইলটা যেন এখানে ইফেক্ট করে বা ইমপ্লিমেন্ট হয়, সেজন্য আমরা কি করতে পারি, আমরা তিনভাবে আমাদের এই ট্যাগটাকে সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে আমরা ক্লাস দিয়ে সিলেক্ট করতে পারি, একটা হচ্ছে আইডি দিয়ে সিলেক্ট করতে পারি, এবং একটা হচ্ছে আমরা যে ট্যাগে স্টাইলটা ইমপ্লিমেন্ট করব সেই ট্যাগের আমরা নামটা ইউজ করতে পারি। এখন আমি এখানে ক্লাসের আগে একটা ডট দিলাম এবং আইডির আগে একটা হ্যাশ দিলাম। এটা কেন দিলাম, কারণ আমরা যখনই ক্লাস ডিফাইন করব, ক্লাস কল করব, তখন আমাদের ডট দিয়ে ক্লাসটা কল করে নিতে হবে। আমরা যখন ডট দিয়ে ক্লাসে যে কোনো কিছু লিখবো, যে কোনো একটা নাম দিব, তখন ওইটা কি হয়ে যাবে, ক্লাস হয়ে যাবে। এবং যখনই আমরা আইডি লিখতে যাব, কোনো আইডি লিখতে যাব, তখন অবশ্যই আমাদের কি করতে হবে, হ্যাশ দিতে হবে। আর যখনই আমরা কোনো ট্যাগ ডিফাইন করতে যাব বা ট্যাগ কল করতে যাব, তখন আমাদের সিম্পলি ট্যাগের নামটা বলে দিলে হবে, আমাদের কোনো ডট বা হ্যাশ দিতে হবে না। তো আমাকে প্রথমে একটা, আমি কি করতেছি, প্রথমে একটা আমি
ক্লাস ডিফাইন করতেছি। ক্লাস কিভাবে ডিফাইন করব আমরা? ক্লাস দিয়ে আমরা ডিফাইন করব ডট দিয়ে। তো আমি প্রথমে একটা ডট ইউজ করলাম, এখানে ডট ইউজ করে ক্লাসের নাম যে কোনো ক্লাস দিলাম, সাপোজ এবিসি। যখনই আমি ক্লাসের নাম দিব বা আইডির নাম দিব, ট্যাগ দিব, তারপরে আমাকে কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ আমার অবশ্যই সিএসএস দেওয়ার জন্য আমাকে এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার সিএসএস গুলো আমার লিখতে হবে বা স্টাইল গুলো লিখতে হবে। তো যখনই আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে এখানে একটা এন্টার দিয়ে আমার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার কি করতে হবে? স্টাইল গুলা দিতে হবে। তো আমি এখানে দিলাম ডট দিয়ে, আমি এখানে আবার দিলাম কালার, যে কোনো একটা দিলাম। এখন কালার দিলাম, তারপরও এখানে কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ আমি এখানে আমার ক্লাসটা ডিফাইন করলাম, ক্লাসটা ডিফাইন করে একটা প্রপার্টি দিলাম, একটা ভ্যালু দিলাম, বাট আমার এখানে যে আরো অনেকগুলা পি ট্যাগ থাকতে পারে, বা আমার এখানে আমি এই পি ট্যাগটাকে h1 ট্যাগ বলে দিলাম। আমার এখানে যে কোনো ট্যাগ থাকতে পারে, বাট এই ট্যাগে যখন আমার স্টাইলটা আমার ইমপ্লিমেন্ট করব, তখন আমি এখানে আমার কি করছি? স্টাইলটা ডিফাইন করছি। বাট আমি এখানে কোথাও আমার এই যে এবিসি নামে যে ক্লাসটা আমি এখানে ডিফাইন করছি, এই ক্লাসটা কি এখানে কোথাও কল করছি? কল করি নাই। আমার যখনই আমি কোনো HTML ট্যাগে আমার কোনো স্টাইল আমি এফেক্ট করতে যাব বা ইমপ্লিমেন্ট করতে যাব, যখনই স্টাইলটা ক্রিয়েট করলাম, অবশ্যই আমার HTML ট্যাগের ভিতরে ওই স্টাইলটা কল করতে হবে। কারণ আমি যখন এখানে কল করব না, এখানে বলে দেব না যে এবিসি নামের যে সিএসএসটা আছে, এই সিএসএস দিয়ে তুমি এখানে কি করো? এখানে তোমার এই স্টাইল ইমপ্লিমেন্ট করো। না হলে কিন্তু তো এই কাজটাও করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ আমি এখানে কি করি নাই? ইমপ্লিমেন্ট করি নাই। তো আমি যখন এখানে ইমপ্লিমেন্ট করতে যাব, তখন আমাকে কি করতে হবে? আমার ক্লাসটা যে আমি এখানে ডিফাইন করলাম, এই ক্লাসটা কল করার জন্য আমার এখানে কি করতে হবে? ক্লাস লিখতে হবে। ক্লাস নামের অ্যাট্রিবিউট লিখে আমি যখন সেম ভাবে আমি কি করব? ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশনের ভিতরে কি করতে হবে? আমার ক্লাসের নামটা বলে দিতে হবে, জাস্ট ক্লাসের নাম। আমরা কিন্তু ডট সহ নিব না, আমরা জাস্ট কি করব? ক্লাসের নামটা নিব। ডটটা কেন ইউজ করছি? ডটটা ইউজ করছি আমরা ক্লাস ডিফাইন করার জন্য। আমাদের ক্লাস নামটা কি? এবিসি। আমরা কি করব? এখানে এবিসিটা কল করব। আমরা যখনই এবিসিটা কল করলাম, তখনই আমার পি ট্যাগের মধ্যে একটা স্টাইল পড়ে গেল। এখন আমি চাইলে এই এবিসিটা আমি যে কোনো জায়গায় ক্লাস লিখে কল করতে পারতেছি। আমি যখনই ক্লাস লিখে কল করতেছি, তখনই আমার এবিসি নামের ক্লাসটা এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে। আমি যে কোনো জায়গায় এই এবিসি নামের ক্লাসটা ইমপ্লিমেন্ট করতে পারতেছি। এখন আমি আরেকটা ট্যাগ নিলাম, আরেকটা ক্লাস নিলাম abc2 নামে। abc2 নামে একটা ক্লাস নিয়ে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আমি। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। আমি চাচ্ছি যে আমার যে পি ট্যাগটা আমি এবিসি ক্লাসটা ইউজ করছি, সেম ট্যাগের মধ্যে বা সেম এইচটিএমএল এর মধ্যে আমি আমার আরেকটা কি করব? আরেকটা ক্লাস আমার ইমপ্লিমেন্ট করব বা আরেকটা ক্লাস আমার কল করব। এখন আমি এখানে একটা ক্লাস কল করছি। এখন আমি যদি এটার সাথে আরেকটা ক্লাস এভাবে পাশাপাশি এভাবে দিয়ে দিই, তাহলে এটা কি হচ্ছে? এটার কিন্তু কোনোটাই কাজ করতেছে না। অথবা আমি যদি এখানে আবার কি করি? এই ক্লাসটাকে ডুপ্লিকেট করে এখানে আবার কি করি? abc2 আবার কল করি, তাহলে কি হচ্ছে? তাহলে আমার একটা কাজ করতেছে, আরেকটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ আমরা যখনই আমাদের কোনো HTML এর ভিতরে আমরা একাধিক কি করব? একাধিক CSS বা একাধিক ক্লাস ইউজ করতে যাব, তখন আমাদের ডাবল করে আমাদের এই ক্লাসটা ডাবল করে কল করতে হবে না, লিখতে হবে না। আমাদের কি করতে হবে? সিম্পলি আমরা যে একটা ক্লাস আগে কল করেছি, এই ক্লাসের শেষে আমাদের একটা স্পেস দিয়ে আমাদের যে সেকেন্ড ক্লাসটা থাকবে, এই সেকেন্ড ক্লাসের নামটা আমরা নরমালি লিখে দিলেই হবে। আমরা যখনই সেকেন্ড ক্লাসের নামটা লিখে দিলাম, সাথে সাথে যখনই আমরা রিফ্রেশ দিব, আমাদের সেকেন্ড ক্লাসটা এখানে কাজ করবে। এখন যখনই আমার যদি আরো কোনো ক্লাস থাকে, তাহলে আমি কি করব? স্পেস দিয়ে দিয়ে এই জিনিসগুলা নরমালি লিখে যাব। এখন আমার এখানে আমি এই যে সেকেন্ড ক্লাসটা আছে, এটা আমি ক্লাস না দিয়ে আমি এখানে কল করলাম আইডি। কিভাবে কল করব? আমরা দেখলাম আইডি আমরা হ্যাশ দিয়ে কল করলাম। এখন আমি abc2 নামে আমার যে ক্লাসটা ছিল, এটা আমি চেঞ্জ করে আইডি করে দিলাম। এখন দেখি এখানে কাজ করে কিনা। না, আমাদের ক্লাসের যে প্রপার্টিটা ছিল, এটা এখন কাজ করতেছে না। এখন
আমি এখানে ক্লাস লিখে, যেহেতু আমরা যখনই ক্লাস ডিফাইন করতেছি আমরা কল করতেছি কি দিয়ে, ক্লাস দিয়ে। তার মানে আমরা যখনই আইডি কি করব, আমরা এটা নরমালি তাহলে বুঝতে পারতেছি যে আমরা যখনই আইডি ডিফাইন করব আমরা কি দিয়ে আইডি কল করব, আইডি দিয়ে আইডি কল করব। আমি এখানেও আমরা চাইলে আইডি কল করতে পারি। আমি একই ট্যাগের মধ্যে আমি চাইলে আইডিও কল করতে পারি, আমি চাইলে দুইটাই দিতে পারি, বা চাইলে শুধু ক্লাসও কল করতে পারি, আমি যে কোনো কিছুই কল করতে পারি। এখন আমি কি দিলাম, আইডিটা কি দিয়ে কল করলাম, আমি আইডিটা আইডি নামের যে কিওয়ার্ড আছে এই আইডি দিয়ে আমি আমার আইডিটা কল করলাম, আর ক্লাসটা কল করলাম আমি ক্লাস নামের কিওয়ার্ড দিয়ে। এখন যখনই আমি আইডিটা কল করলাম আমার এখানে আইডির যে প্রপার্টি ছিল এটা এখানে ইমপ্লিমেন্ট হয়ে গেল। আর একটা ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখনই ক্লাস কল করব এখানে আমি সেম নামে মাল্টিপল ক্লাস দিতে পারি। আমার এবিসি নামে চাইলে আমি আরেকটা ক্লাস কল করতে পারি, আবার যে কোনো জায়গায় এই ক্লাসটা ইমপ্লিমেন্ট করতে পারি। বাট যখনই আমি আইডি নিয়ে কোনো কাজ করতে যাব আমার আইডির কোনো ডুপ্লিকেশন হবে না, বা আমি আইডি সেকেন্ড টাইম কল করতে পারবো না, সেকেন্ড টাইম আইডি ইউজ করতে পারবো না। আমরা যখনই আইডি ইউজ করতে যাব আমরা আইডি ইউজ করবো আমাদের ইম্পর্টেন্ট বা সেন্সিটিভ জায়গায়, যেখানে আমার একটা আইডিতে একটা সিএসএস আমার একটা জায়গায় ইউজ হবে, সেটা আর কোথাও ইউজ হবে না, আমি আর কোথাও এই সিএসএসটা ইমপ্লিমেন্ট করব না। তখনই আমরা কি করব, তখনই আমরা কল করব হচ্ছে আইডিকে। আর যখনই আমরা দেখতেছি যে না সেম ধরনের স্টাইলটা আমার বারবার ইউজ করা লাগতে পারে, যেখানে আমি সেম ক্লাসটা ইউজ করছি এখানেও ক্লাসটা ইউজ করতেছি, তখন যখন সেম ধরনের স্টাইলটা বারবার আমাদের ইউজ করা লাগবে তখন আমরা কি করব, তখন আমরা কল করব ক্লাস। বাট যখনই দেখবো আমার একটা প্রপার্টি বা একটা স্টাইল, এখানে আরো যে কোনো স্টাইল থাকতে পারে, এই স্টাইলগুলো আমরা একটা ট্যাগ বা এইচটিএমএল এর একটা জায়গায় ইউজ করব, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের আইডি কল করতে হবে। কারণ আইডির আমরা কখনো ডুপ্লিকেশন করব না, বা আইডির কখনো ডুপ্লিকেশন করা যাবে না। যদি আমরা আইডির ডুপ্লিকেশন করি তাহলে আমাদের যে স্টাইলটা থাকবে এই স্টাইলটা কি হবে, ভেঙে যাবে। তো এটা আমরা কি দেখলাম, এটা দেখলাম ইনলাইন সিএসএস আমরা কিভাবে ক্লাস কল করতে পারি, কিভাবে আমরা কি করতে পারি, আমরা আইডি কল করতে পারি। এখন যদি আমি এখানে আমার h1 ট্যাগের ভিতরে যে এবিসি ক্লাসটা আছে এবিসি ক্লাসটা কেটে দিলাম, তো আমার এখানে স্টাইলটা চলে গেল। এখন চাচ্ছি যে আমি h1 ক্লাসটার মধ্যে আমি কি করতে, ট্যাগ নাম কল করে আমাদের কি করতে হবে, এখানে স্টাইল দিতে হবে। তো আমার কি করতে হবে, আমরা আগে বললাম যে আমরা যখন আইডি কল করব তখন আমাদের হ্যাজ ইউজ করতে হবে, ক্লাস যখন কল করব তখন ডট ইউজ করতে হবে, এবং যখন আমরা ডিরেক্ট কোনো HTML ট্যাগ কল করব বা HTML ট্যাগে স্টাইল দিতে যাব তখন আমাদের ডট এবং হ্যাশ কিছুই দিতে হবে না, আমাদের সিম্পলি যে ট্যাগের নাম আছে ট্যাগের নাম দিয়েই আমরা স্টাইলটা দিতে পারবো। তো আমি এখানে কি দিলাম, h1 ট্যাগ কল করলাম, h1 ট্যাগ কল করে আমরা এই সিএসএসটাই এখানে ইমপ্লিমেন্ট করে দিলাম। যখন আমি এই সিএসএসটা এখানে ইমপ্লিমেন্ট করে দিলাম তখনই যদি আমি রিফ্রেশ দিই আমার h1 ট্যাগে আমার সিএসএসটা নিয়ে নিচ্ছে। এখন যদি আমার আরো অসংখ্য h1 ট্যাগ থাকে, আমার প্রত্যেকটা h1 ট্যাগেই আমার এই সিএসএসটা কি হবে, ইফেক্ট করবে। কেন ইফেক্ট করবে, আমি এখানে জাস্ট বলে দিছি যে h1 ট্যাগে আমার এই কালার রেডটা তুমি দাও। যখনই আমার এখানে দেখলো যতগুলো h1 ট্যাগ ও আমার এই HTML ফাইলে রিড করতে পারবে, প্রত্যেকটা h1 ট্যাগের মধ্যেও কি করবে, এই কালারটা অ্যাসাইন করে দিবে। এখন আমরা যখনই এই জিনিসটা দেখবো, বা আমাদের কমন যদি আমার যত প্যারাগ্রাফ থাকবে বা যতগুলো আমার হেডিং থাকবে প্রত্যেকটাই যদি আমার কমন কোনো কি দিতে হয়, কমন কোনো স্টাইল দিতে হয়, তখন কি করব, আমরা এইভাবে একটা কমন স্টাইল আমরা কল করতে পারি। বাট আমরা যখনই স্পেসিফিক কোনো ট্যাগে বা স্পেসিফিক HTML আমরা স্টাইল করতে যাব তখন আমরা কি ইউজ করব, ক্লাস ইউজ করব। এখন আর যখনই আমাদের ইম্পর্টেন্ট বা সেন্সিটিভ কোনো জায়গা আসবে যেখানে আমরা একবারই একটা আইডি কল করতে যাব বা একবারই একটা স্টাইল দিতে যাব, তখন আমরা কি করব, এখানে আমরা তখন আইডি কল করব। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা কিভাবে আইডি ক্লাস এবং ট্যাগ ইউজ করে আমাদের স্টাইল দিতে পারি। এখন এই জিনিসগুলো আমি কোথায় লিখলাম, এই জিনিসগুলো আমি এখানে আমার যখনই হেডের ভিতরে লিখলাম স্টাইল ট্যাগ নিয়ে, এই জিনিসটা হচ্ছে আমার কি, এই জিনিসটা হচ্ছে আমার ইন্টারনাল সিএসএস। এখন যদি আমি আমার ক্লাস যে ফাইলটা আছে ক্লাস ফাইলের ভিতরে আমি স্টাইল নামে, আমরা যখনই HTML ফাইল নিয়ে কাজ করতেছি তখন আমরা কি দিতেছি, আমাদের ফাইলের নামগুলা index.html দিতেছি। কেন HTML দিতেছি, কারণ আমরা HTML ফরম্যাটে আমাদের যে টেক্সট ডকুমেন্ট ফাইলগুলো থাকতেছে ওগুলারে কনভার্ট করে নিতেছি আমরা HTML এ কাজ করার জন্য। এবং যখনই আমরা
সিএসএস নিয়ে কাজ করতে যাব তখন আমাদের কি করতে হবে, আমাদের ফাইলের নাম দিতে হবে, আমরা যে কোনো নাম দিতে পারি যে, বাট আমাদের এক্সটেনশনটা অবশ্যই সিএসএস দিতে হবে। আর আমরা এখানে style.css দিছি, আমরা এখানে চাইলেও index.css বা abc.css custom.css আমরা যে কোনো নামই ইউজ করতে পারি, বাট আমাদের এক্সটেনশনটা কি করতে হবে, অবশ্যই সিএসএস দিতে হবে। আর আমরা যখনই এক্সটেনশনটা চেঞ্জ করব আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের ফাইল এক্সটেনশনটা অন আছে কিনা। যখনই আমাদের ফাইল নেমে এক্সটেনশনটা অন থাকবে না, তখন যদি আমরা ফাইল ক্রিয়েট করে এখানে style.css দিই, তাহলে এটা কিন্তু আমার দেখাচ্ছে কিন্তু style.css, বাট আমি যখন ফাইল নেম এক্সটেনশনটা ওপেন করতেছি এখানে কি দেখাচ্ছে style.css.txt, মানে এটা আমার টেক্সট ডকুমেন্ট ফাইল। এই ভুলটা আপনারা করছেন লাস্ট ক্লাসে দেখানোর পরেও আপনি করতে পারেন না, এই কারণে আজকে আবার দেখাই দিলাম যে আপনাদেরকে অবশ্যই এখানে ফাইল নেম এক্সটেনশনটা অন করে তারপর এখানে আমাদের ফাইলের নেমটা চেঞ্জ করে নিতে হবে। কারণ আমরা যখনই একটা নির্দিষ্ট ফাইল নিয়ে কাজ করব তখন অবশ্যই আমাদেরকে ওই ফাইল ফরম্যাটটা ঠিক করে নিতে হবে, ওই ফাইল ফরম্যাটটা কনভার্ট করে নিতে হবে, তাহলে আমরা ওই ফাইলে কাজ করতে পারবো না। আমি তো আর টেক্সট ডকুমেন্টে HTML এর কাজ করতে পারবো না, আমাকে অবশ্যই HTML ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখানে কি করলাম, আমার যে স্টাইলগুলো ছিল আমি এগুলাকে কপি করে আমার যে স্টাইল ডট সিএসএস টা আছে এখানে নিয়ে আসলাম। এখন আনার পর আমার তো এখন আর স্টাইলটা লাগতেছে না, স্টাইলটা আমি কেটে দিলাম, সেভ দিলাম। এখন আমার এইগুলা কি হচ্ছে, আবার আগের মতো দেখাচ্ছে। এখন এই জিনিসগুলো আমাকে কিভাবে আমি আমার এই HTML ট্যাগ আমি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের এই হেডিং এর ভিতরে আমাদের কি করতে হবে, এই হেডিং এর ভিতরে আমাদের সিএসএস টা লিংক করতে হবে। এই হেডিং এর ভিতরে এখন আমরা সিএসএস টা কিভাবে লিংক করতে পারি, আমরা যখন এই হেডিং এর ভিতর সিএসএস লিংক করব তখন আমাদের একটা ট্যাগের হেল্প নিতে হবে। এই ট্যাগের নাম হচ্ছে লিংক ট্যাগ। আমাদের লিংক ট্যাগের হেল্প নিতে হবে। আমরা লিংক ট্যাগের মাধ্যমে কি করব, আমাদের যে সিএসএস ফাইলটা থাকবে ওইটাকে আমরা HTML এর ভিতরে আমরা লিংক আপ করব বা কানেক্ট করব। এখন লিংক ট্যাগের ভিতরে প্রথমে আমাদের একটা অ্যাট্রিবিউট করতে হবে রিল মানে হচ্ছে রিলেশনশিপ অ্যাট্রিবিউট কল করে আমাদেরকে এখানে বলে দিতে হবে যে আমরা কি ধরনের ফাইল ফরম্যাটটা কি, আমরা কি ধরনের ফাইল আমরা এখানে লিংক করতেছি। আমাদের লিংকটা কি, আমাদের লিংকটা হচ্ছে স্টাইল শিট। আচ্ছা, আপনাদেরকে ফেভিকন আইকন কিভাবে লিংক করতে হয় সেই জিনিসটা কি দেখাইছি, দেখানো হয় নাই? আচ্ছা, এই যে এখানে যে একটা আইকন আছে এই আইকনটা কিভাবে এখানে আমাদের ফাইলে আমরা অ্যাড করব এই জিনিসটা কি দেখানো হয়েছে? আচ্ছা, এই যে আমরা যখন আচ্ছা লিংক নিয়ে কাজ করতেছি এই জিনিসটা দেখায় দিই। হ্যাঁ আচ্ছা, আমরা যখনই এখানে এই যে আমাদের এখানে কিন্তু একটা কি আছে, একটা আমাদের এই টেকনো পার্কের যে লোগোটা আছে এখানে ছোট্ট একটা আইকন এখানে শো করতেছে, বাট আমাদের এখানে কি একটা গ্লোবাল আইকন শো করতেছে যেটা আমাদের প্রত্যেকটা ফাইলে শো করতেছে। বাট আমরা চাচ্ছি যে আমাদের ফাইলে আমরা কি করব, এখানে এখানে ওরা টেকনো পার্কের যে আইকনটা ইউজ করছে আমরা সেম এই আইকন আমাদের ওয়েবসাইটে আনতে চাই। তাহলে আমরা যদি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, তাহলে এখানে কি দেখতে পারতেছি, আমরা যখনই কি বলছি আমাদের এই যে আমাদের ব্রাউজারের ট্যাবের অংশটা কি, ট্যাবের পার্টটা হচ্ছে আমাদের হেডিং এর পার্ট। আমরা ট্যাগের হেডিং এ যদি আমরা টাইটেলটা দিই, টাইটেল ট্যাগের মাধ্যমে যদি আমরা টাইটেলটা দিই, তাহলে এখানে যদি এই টাইটেলটা আমাদের এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে, তার মানে কি আমরা ট্যাবে বা হেডিং এ যাই লিখতে চাইবো সব আমাদের হেডিং ট্যাগের মধ্যে লিখতে হবে। তার মানে আমাদের এখানে যে আইকনটা শো হবে সেটাও আমাদের কোথায় থাকবে, আমাদের হেডিং এ থাকবে। এখন আমরা এই টেকনো পার্কের ওয়েবসাইটে যতগুলো পেজ সোর্স কোড আছে এই সোর্সগুলো আমরা এখানে ওপেন করে নিলাম। কিভাবে ওপেন করলাম, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স দিয়ে বা কন্ট্রোল ইউ দিয়ে আমি এখানে কি করলাম, পেজ সোর্সগুলো অন করে নিলাম। তো আমার এখানে যে আইকনটা আছে এখানে ফেভিকন বলা হয় এটাকে, বা অনেকে ফ্যাব আইকনও বলে। তো যেটাই বলি যে কোনো নামই আপনি বলতে পারেন, ফেভিকন বলেন বা ফ্যাব আইকন বলেন সেটা আপনার ইচ্ছা। তো আমরা এই আইকনটা কিসের অংশ, আমাদের হেডিং এর অংশ, তাহলে আমাদেরকে এই আইকনটা অবশ্যই হেডিং এ খুঁজতে হবে যে আমাদের হেডিং এ আইকনটা কোথায় আছে। এই যে আমরা যখন হেডিং এ দেখবো এখানে মেটা নেম, মেটা HTTP এগুলো দেওয়া আছে এবং টাইটেলের উপরে আমাদের একটা লিংক নামে একটা ট্যাগ দেওয়া আছে, এখানে রিলেশনশিপ বলা আছে
আইকন এবং টাইপ ইমেজ পিএনজি এখানে href বলে পরে এখানে favicon.png নামে একটা কি আছে একটা ইমেজ কল করা আছে। এখন এই পুরো ট্যাগটাকে যদি আমরা কপি করে নিয়ে এসে আমাদের ওয়েবসাইটের হেডিং এ আমরা শো করে দিই তাহলে কি হচ্ছে আমরা যখনই এই ফাইলটা এখানে রিফ্রেশ দিব এখানে কি হচ্ছে আমাদের যে টেকনো পার্কের আমাদের যে লোগোটা আইকনটা ছিল এটা আমাদের আইকনটা এখানে চলে আসতেছে। কেন চলে আসতেছে আমাদের এই আইকনটা ডিরেক্ট আসতেছে টেকনো পার্কের ওয়েবসাইটের যে সার্ভার আছে এই সার্ভার থেকে আসতেছে। কারণ আমাদের এই যে href এর ভিতরে দেখাচ্ছে যে আমাদের এখানে http://technopark.com/image/favicon.png কারণ আমাদের ডিরেক্ট সার্ভার থেকে টেকনোপার্ক ওয়েবসাইটটা যে সার্ভারে দেওয়া আছে যে সার্ভারে ওই সার্ভার থেকে ডিরেক্ট আমাদের এখানে আমাদের আইকনটা চলে আসতেছে। এখন ওরা তো ওদের ওয়েবসাইটটা লাইভ একটা সার্ভারে ডিপ্লয় করছে এই কারণে আমাদের এখানে কি উঠতেছে আমাদের আইকনটা চলে আসতেছে। বাট আমরা যদি আমাদের নিজেদের লোকাল পিসি থেকে এই আইকনটা আমরা কি করতে চাই এই যে কোনো আইকন একটা শো করতে চাই তাহলে আমরা কিভাবে শো করতে পারি? আমরা এখানে নরমাল একটা আইকন গুগল থেকে একটা আইকন নিয়ে নিই, গুগলেরটাই নিয়ে নিই। বাইরে সেভ হয়ে গেল। তো আমরা এই আইকনটা কোথায় করলাম আমাদের যেখানে আমাদের ক্লাস ফাইল আছে ক্লাস ফাইলের ভিতরে আমরা ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং তার ভিতরে আমরা কি করলাম আমাদের আইকনটা সেট করলাম। এখন যদি আমরা আইকনটা আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে কিভাবে ইমপ্লিমেন্ট করব? আমরা আইকন ট্যাগের ভিতরে কোথায় লিখবো আমাদের এই আইকনটা? আমাদের কি করতে হবে প্রথমে আমাদের ইমেজ ফোল্ডারের ভিতর ঢুকে তারপর আমাদের আইকনটা এখানে কি করতে হবে আমাদের এখানে আইকনটা ইমপ্লিমেন্ট করতে হবে। এখন আমি এই ট্যাগটাকে যদি আমি ডুপ্লিকেট করে নিই এই ট্যাগের মতোই থাক আমি কি করব আমার নিজের মতো করে আমি এখানে আমার যে আইকনটা আছে আমি এখানে সেভ দিই। এখন এখানে আমার কোনো আইকন আছে এই ট্যাগটা এই জিনিসটা আমরা কেটে দিই এখান থেকে। এখন সেভ হয় নাই, সেভ তো হইলো না, এটা কমেন্ট আউট করাটা আমাদের এখানে শো করবে না। আচ্ছা কমেন্টটাও কি দেখানো হয় নাই আপনাদেরকে? আচ্ছা কমেন্টটাও দেখাচ্ছি। আপনাদের 3 ঘন্টার ক্লাস একটা ক্লাস এই কারণে আপনাদের আচ্ছা কমেন্টটা কি? কমেন্টটা হচ্ছে যখন আমরা এখানে কোনো কিছু লিখবো সেই জিনিসটা আমাদের সাথে সাথে কি হচ্ছে আমাদের এই যে ফাইলটা আছে এই ফাইলে ইমপ্লিমেন্ট হচ্ছে। বাট আমরা চাচ্ছি যে আমরা এখানে কিছু একটা লিখতেছি যে জিনিসটা আমাদের ফাইলে শো করবে না, তখন আমরা একটা ট্যাগ ইউজ করে বা কমেন্ট যে ট্যাগটা আছে কমেন্ট ট্যাগ ইউজ করে আমাদের এই জিনিসটা হাইড করতে চাচ্ছি। আমরা এখানে কি ইউজ করতেছি আমরা এখানে সিএসএস ইমপ্লিমেন্ট করতেছি বা ফেভিকন এখানে ইমপ্লিমেন্ট করতেছি। এখন আমরা নেক্সট টাইম কাজ করতে গেলে যখন এখানে বুঝি যে আমরা এখানে আমাদের কাস্টম কোনো সিএসএস ইমপ্লিমেন্ট করতেছি বা আমরা অন্য কোথাও থেকে কোনো সিএসএস নিয়ে আসি নাই তখন আমরা এখানে নরমালি আমরা নেক্সট টাইম আমাদের ইজি ইউজের জন্য এখানে একটা লাইন আমরা কি করতে পারি লিখে রাখতে পারি। আমি যদি এখানে বলি যে ইমপ্লিমেন্ট সিএসএস, আমি এখানে ইমপ্লিমেন্ট সিএসএসটা লিখলাম। এখন আমি ইমপ্লিমেন্ট সিএসএসটা যদি এখানে দিই আমার ইমপ্লিমেন্ট সিএসএসটা কিন্তু এখানে শো করতেছে। বাট আমি এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে কি করব আমার সিএসএসটা আমার যে ওয়েবসাইটে আছে এখানে ইমপ্লিমেন্ট করবে। এখন আমি নেক্সট টাইম বোঝার জন্য বা নেক্সট টাইম আমি কাজ করার পরে অন্য কেউ এই সাইট নিয়ে কাজ করতে পারে বা আমি এখানে কি করলাম এখানে পি ট্যাগের উপরে আমি কি করছি এই সিএসএসটা ইমপ্লিমেন্ট করছি। এখন এই পি ট্যাগের উপর আমি বলে দিতে পারি এবিসি ক্লাস ইউজ টু
আমি এখানে এই একটা লিখলাম, যে কোনো কিছু আমরা লিখতে পারি। এই লেখার পরে আমরা এখানে যখন রিফ্রেশ দিচ্ছি এই লেখাটা কিন্তু এখানে শো করতেছে, বাট আমরা চাচ্ছি না যখনই আমাদের ওয়েবসাইটটা রান করবে ওয়েবসাইটে আমাদের যে লেখাগুলো থাকবে এই লেখাগুলো এখানে শো করুক। আমরা চাচ্ছি যে এই লেখাগুলো যখনই কেউ আমাদের যে মেইন, শুধু আমাদের মেইন ফাইলে ঢুকবে তখনই আমাদের এই লেখাগুলা আমাদের শো করবে, বাট যখনই আমাদের ওয়েবসাইট রান করবে তখন যেন আমার এই লেখাগুলো শো না করে। কারণ কেন, যখনই আমার এখানে আমি কাজ করে অন্য কেউ কাজ করতে যাবে, বাট যখনই আপনারা টিম ওয়ার্ক করতে যাবেন, আপনারা 2-3 জনে মিলে একটা সাইট রেডি করবেন, তা আপনি একটা জায়গায় একটা কাজ করতে গেছেন, এখন অন্য কেউ যদি এই জিনিসটা চেঞ্জ করে দেয় তাহলে হয়তো সাইটের উপর ব্যাড ইফেক্ট পড়তে পারে। তো এই কারণে আপনি কি করতে পারেন, কমেন্ট আউট করে একটা লাইন রাখতে পারেন, যে তখনই যখন নেক্সট টাইম কেউ কাজ করতে যাবে তখন এই জিনিসটা দেখলে তিনি ইজিলি বুঝতে পারবে যে হ্যাঁ এই কাজটা কিভাবে করা হয়েছে। তো সেই জন্য আমরা কমেন্ট আউট করতে পারি। কমেন্টটা আপনাদের দেখাইছি, কমেন্টটা না দেখায় থাকবে না, আমি চেক করতেছি কমেন্টটা দেখাইছি কিনা। কমেন্ট আমরা তখন কি করতে পারি, কমেন্টের জন্য কমেন্ট একটা ট্যাগ আছে, এই ট্যাগটা ইউজ করতে পারি। আমরা কিভাবে, আমরা একটা লেস দেন সাইন দিলাম, তারপর একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে দুইটা হাইফেন দিলাম। যখন আমি দুইটা হাইফেন দিলাম আমার পুরো এই লেখাটা কিন্তু কমেন্ট আউট হয়ে গেছে। এই যে আমার এখানে কিন্তু কিছুই দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না, আমরা কমেন্ট ট্যাগটা এখানে শুরু করছি বাট এখানে আমরা শেষ করি না। আমরা এখন দুইটা হাইফেন দিয়ে আবার গ্রেটার দেন দিলে আমরা এই লেখাটা কি হচ্ছে, আমার কমেন্টের ভিতরে পড়ে গেছে। এখন এই সেম এই জিনিসটাও যখন আমি কমেন্টের ভিতর রাখতে যাব, আমি সেম ভাবে এখানেও কি করতে পারি, আমার কমেন্টটা দিয়ে দিতে পারি। এখন যখনই আমি এখানে সেভ দিব আমার এই কমেন্টগুলো কিন্তু দেখাচ্ছে না, কিন্তু আমি যখনই, আচ্ছা ইন্সপেক্টরে দিলাম, আমি যখন এই ভিউ পেজ সোর্সে দিতেছি, এই যে আমি যে কমেন্টগুলো লিখতেছি এই কমেন্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখন এই কমেন্টের যদি একটা উদাহরণ বা এক্সাম্পল দেখতে চান, HTML টেমপ্লেট, থিম ফরেস্ট, এই সাইটটা হচ্ছে যতগুলা থিম বা টেমপ্লেট রেডি করে আপনি নিজেও চাইলে এই সাইটে সেল করতে পারেন। এটা অনেক ভালো একটা সাইট। আবার আপনি চাইলে এখান থেকে নিয়েও আপনার সাইটের জন্য যে কোনো টেমপ্লেট বা যে কোনো কোড আপনি ইউজ করতে পারেন। এখানে সব ধরনের আপনার প্রোগ্রামিং এর কোডগুলো পাওয়া যায়, PHP লারাভেল থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। টেমপ্লেট একদম আপনার পুরো ওয়েবসাইট রেডি করা থাকবে। তো এটা কি দেখলাম আমরা, একটা এটা রেডি ওয়েবসাইট দেখলাম। এখন এটা যদি আমরা ভিউ পেজ সোর্সে দিই, আচ্ছা আরেকটা দেখি কি বসছে। এই যে আমরা যখনই এই যে এখানে যে টেমপ্লেটটা আছে বা সাইটটা আছে এটা যখনই ভিউ পেজ সোর্সে গেলাম, এই যে এরা প্রত্যেকটা লাইনে কমেন্ট আউট করে রাখছে যে লোগো এবং এখানে ইন্ড লোগো। তার মানে কি, আমরা এই সেকশনটা দেখলে বুঝতে পারতেছি এই সেকশনের মাধ্যমে লোগো ইমপ্লিমেন্ট করা। এবং এখানে দেখেন টপ সার্চ দেওয়া, আমরা যদি এখানে দেখি তার মানে এখানে দেখলে বুঝতে পারতেছি এই টপ সার্চ আইকনটা এখানে এই কোডের মাধ্যমে, এখানে যে কোডগুলো আছে এই কোডের মাধ্যমে অ্যাড করা। এখানে কিন্তু প্রত্যেকটা সেকশন, এখানে আমার প্রাইমারি নেভিগেশন, এখানে টপ কাট ইন, মানে আমাদের শুরুতে যে কাট সেকশনটা আছে এই কাট সেকশনটা এটা দিয়ে তৈরি। তার মানে আমি প্রত্যেকটা কোড দেখলে প্রত্যেকটা সেকশনের মাধ্যমে আমি বুঝতে পারতেছি যে কিভাবে কমেন্ট করা আছে। শুরু দিয়ে কমেন্ট করলো তারপর আর কমেন্ট নাই, তো আমি প্রত্যেকটা সেকশন এইভাবে দেখতে পারতেছি। তো আপনারা যখন কাজ করবেন আপনারা এই কমেন্টগুলো ইউজ করলে অবশ্যই আপনার নেক্সট আপনি কাজ করতে গেলেও, আপনি একটা সাইড আজকে কাজ করতেছেন 2 মাস 3 মাস পরে যখন কাজ করতে যাবেন আপনি কোথায় কোন কোড লিখতেছেন সেটা আপনার নিজেরে তখন মনে নাও থাকতে পারে। তখন কি করবেন, আপনি যখন কমেন্টগুলো দেখবেন তখন আপনি কোন জায়গায় কি কোড ইমপ্লিমেন্ট করছেন সেই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। আপনি কমেন্ট করবেন আপনার নিজের মতো করে, বা আপনার যে কাজ করবে আপনার টিমমেট যেন ইজিলি আপনারা কি কাজ করতেছেন এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে আপনারা যখন কমেন্ট আউট করতে রাখবেন
তখন আপনাদের জন্য ইজি হবে যে আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন। আর আমি চেক করি যে আপনাদেরকে অবশ্যই আমি কমেন্টটা দেখাইছি, কমেন্টটা কেন দেখাবো না। এই যে কমেন্টটা অবশ্যই দেখাইছি। আপনারা বলেন যে প্র্যাকটিস করে আসছেন, কিন্তু কোথায় কমেন্টটাই তো মনে নাই, এটা ফার্স্ট ক্লাসে দেখানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কমেন্টটা আমরা কিভাবে করতে পারি, এই কমেন্টটা কিন্তু আমার ম্যান্ডেটরি না, আমি চাইলেই কিন্তু কমেন্টটা রাখতে পারি, আবার চাইলেই কিন্তু আমি কমেন্টটা কি করে দিতে পারি, আমি নাও রাখতে পারি, আমার ইচ্ছা। যদি আমি চাই যে না আমার নেক্সট টাইম এই কোডগুলো আমার প্রয়োজন না আছে, বা আমার এই সাইডে কাজ করতে হবে, আমার কমেন্টগুলো প্রয়োজন, তখনই কিন্তু আমি কমেন্টগুলো ইউজ করব, নাইলে আমি চাইলে কমেন্টগুলো নাও ইউজ করতে পারি। এখন আমি কিভাবে এখানে যে আমার একটা আইকন এখানে আমি ওয়েবসাইট থেকে এখানে অ্যাড করব, তো আমি কিভাবে অ্যাড করতে পারি, আমি লিংক আর ট্যাগ নিলাম, এখানে রিলেশনশিপে আইকন বলে দেওয়া আছে যে আমি এখানে একটা আইকন দিতেছি, এখানে শর্টকাট আইকন হবে, শর্টকাট আইকন বলে দিলাম যে আমি এখানে শর্টকাট একটা আইকন বলে দিচ্ছি, এবং আমার এই টাইপটা কি, আইকনের টাইপটা কি, আমি ইমেজ বা পিএনজি, যে আমি এখানে একটা ইমেজ ইউজ করতেছি, যেমন href এর ভিতরে আমাদের কি কি বলে দিতে হবে, ইমেজের পার্টটা বলে দিতে হবে। আমাদের ইমেজের পার্টটা কোথায় আছে, আমার ইমেজ ফোল্ডারের ভিতরে আইকন ডট পিএনজি আছে। আমি যখন আইকন ডট পিএনজি বললাম, এখন যদি আমি আমার এই ফাইলে এসে সেভ দিই, আমার এখানে কি আসতেছে, আমার এখানে গুগলের যে আইকন আমি এখানে সেভ দিলাম, এই আইকনটা চলে আসতেছে। এখন চাইলে কিন্তু আমরা এখানে যে আইকন লিঙ্কটা ইউজ করছি, আমরা চাইলে আমাদেরটা কমেন্ট আউট করে বা আমাদেরটা কেটে দিয়ে কিন্তু আমরা এই জিনিসটাও ইউজ করতে পারি। এইটা কোত্থেকে আসতেছে, এটা আসতেছে ডিরেক্ট সার্ভার থেকে, বাট আমরা যে লিঙ্কটা ইউজ করলাম, এটা কোথা থেকে আমরা ইউজ করলাম, আমরা সেটা ইউজ করলাম আমাদের ফাইল থেকে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরাও আমাদের ট্যাবে ব্রাউজারের ট্যাবে আমাদের যে আইকনটা, ওয়েবসাইটের আইকন থাকবে, আমাদের লোগো থেকে আমরা আইকন তৈরি করে নিবে। এই আইকনটা আমরা কি দিয়ে ইউজ করব, আমরা লিঙ্ক ট্যাগের ভিতরে আমরা রিলেশনশিপ এখানে বলে দিচ্ছি শর্টকাট আইকন, কারণ আমি এখানে একটা শর্টকাট আইকন অ্যাড করতেছি আমার ট্যাবে, এই কারণে আমাদের রিলেশনশিপে কি বলে দেওয়া লাগতেছে, আমাদের শর্টকাট আইকন। এখন টাইপটা আমরা কি ইউজ করতেছি, আমাদের এই টাইপটা হচ্ছে আমাদের ইমেজ, আমরা একটা ইমেজ ইউজ করতেছি, এই কারণে আমাদের এখানে টাইপটা বলে দেওয়া লাগতেছে, এবং আমাদের ইমেজের যে পার্টটা আছে, এই পার্টটা আমরা এখানে কি করতেছি, বলে দিচ্ছি। তো আমরা সেম ওয়েতে যখন আমরা সিএসএস টা লিংক করতে যাব, তখন আমাদের রিলেশনশিপে কি বলে দিতে হবে, রিলেশনশিপে আমাদের বলে দিতে হবে স্টাইল শিট, কারণ আমরা একটা সিএসএস ফাইল এখানে লিংক করতেছি, সিএসএস ফাইল ফরম্যাটটা হচ্ছে স্টাইল শিট, এবং আমাদেরকে অবশ্যই টাইপটা বলে দিতে হবে যে আমি কি টাইপের ফাইল এখানে অ্যাড করতেছি। আমরা যখন এখানে আইকনটা অ্যাড করলাম, তখন এই ফাইলের টাইপ কি ছিল, ইমেজ ছিল। তো আমাদের সিএসএস ফাইলের টাইপ কি, আমাদের সিএসএস ফাইলের টাইপটা অবশ্যই আমাদের কি সিএসএস, তখন আমাদেরকে সিএসএস ফাইলটা আমাদের টাইপটা বলে দিতে হবে। আমাদের সিএসএস ফাইলের টাইপ কি ধরনের, আমাদের সিএসএস ফাইলের টাইপটা টেক্সট অথবা সিএসএস, আমরা এখানে কি বলে দিতে হবে, টেক্সট বা সিএসএস বলে দিতে হবে, কারণ আমাদের সিএসএস ফাইলটা একটা টেক্সট ফাইল। তো আমাদের কি করতে হবে, সিএসএস বা টেক্সট স্ল্যাশ বলে দিতে হবে, তারপরে আমাদেরকে এখানে লিংক করতে হবে। এখন আমরা লিংকটা কিভাবে করব, আমরা লিংকটা কিন্তু দুইভাবে করতে পারি, আমরা এসআরসি বা সোর্স দিয়েও লিংক করতে পারি, অথবা href দিয়েও লিংক করতে পারি। এখন এখানে আমরা কি দিয়ে করব, আমরা href দিয়ে করব না এসআরসি দিয়ে করব, href দিয়ে করব, কারণ আমরা যখনই শুধু ইমেজের HTML এর ক্ষেত্রে শুধু ইমেজ দেখতেছি, তখনই কিন্তু আমরা এসআরসি ইউজ করতেছি, বাট এসআরসি আমাদের সামনে আরো ইউজ আছে, বাট এই পর্যন্ত আমরা শুধু ইমেজের ক্ষেত্রে আমরা কি করতেছি, এসআরসিটা ইউজ করতেছি। বাট আমরা যখনই লিংক করতে চাইতেছি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, বা আমরা রিলেশনশিপের ভিতরে, এখানে আমরা যখনই লিংক করতে চাইতেছি, তখন আমরা কি করতেছি, href ইউজ করতেছি। এখন href ইউজ করার পরে আমাদের এখানে কি বলে দিতে হবে, href এর ভিতরে ফাইল পার্টটা বলে দিতে হবে। ফাইল পার্টটা আমাদের কোথায় আছে, আমাদের কর্পোরেট ব্যাচে, এখানে আমাদের ক্লাস 3 এর ভিতরে, এখানে আমাদের রুটে কি আছে, আমাদের style.css আছে। তো আমি এখানে কি করে দিতে পারি, ডিরেক্ট style.css টা এখানে বলে দিতে পারি। যখন আমি style.css বললাম, তার মানে কি আমার এই ফাইলটার সাথে লিংক হয়ে যাওয়ার কথা। এখন আমরা দেখি এই ফাইলটা লিংক হয়েছে কিনা, আমরা যখন রিফ্রেশ দিচ্ছি, আচ্ছা স্টাইল বানানটা ভুল হয়েছে, না STYL স্টাইল শিট, এই যে তখনই আমাদের কি হচ্ছে, আমাদের সিএসএস এর সাথে আমাদের কি হচ্ছে, HTML ফাইলটা লিংক হয়ে গেছে। এখন আমাদের সিএসএস ফাইলটা যদি এখন
আরেকটা ফোল্ডার সিএসএস নামে একটা ফোল্ডারের ভিতর আমরা যদি রেখে দিই, আমাদের এই সিএসএস ফাইলটা এখন যদি আমরা সিএসএস নামে একটা ফোল্ডারের ভিতর রেখে দিই, তখন কি হচ্ছে, তখন আমাদের এই ফাইলটা কিন্তু আবার আনলিঙ্ক হয়ে গেল। এখন আমাদের আবার লিঙ্ক করা যায়, যে আপনি যখন যে মেসেজটা পাইছেন এখানে বলতেছে যে আমার এখানে style.css যে ফাইলটা এখানে ছিল এই ফাইলটা এখন নাই, আমি কি এই ফাইলটা এখন নোটপ্যাডে অন রাখতে চাইতেছি না কিনা, না আমার যেহেতু ফাইল নেই আমি নোটপ্যাডে এটা অন রেখে কি করব, তো আমার এটা অন রাখার দরকার নেই। আমার আবার কি করতে হবে, আমার নতুন ফাইলে গিয়ে আমার আবার যে ফাইলটা প্রয়োজন এই ফাইলটা অন করে নিতে হবে। এখন আমাদের এখন কিভাবে গিয়ে আমাদের এই ফাইলটা কিভাবে আমরা লিঙ্ক করব, আমাদের লিঙ্ক করতে হলে আমাদের এখন সিএসএস ফাইলটা কোথায় আছে, সিএসএস ফাইলটা সিএসএস ফোল্ডারের ভিতরে আছে, তো আমরা কি করতে হবে, সিএসএস স্ল্যাশ দিয়ে আমাদেরকে স্টাইলটা বলে দিতে হবে। আর যদি আমাদের সিএসএস ফাইলটা আমাদের HTML আমাদের index.html যেখানে ছিল তার এক ফোল্ডার বাইরে এখানে যদি আমাদের CSS ফাইলটা থাকতো তাহলে কি করতে হতো, আমাদের এখানে দুইটা ডট দিয়ে স্ল্যাশ দিতে হতো, কারণ আমাদের এক ফোল্ডার বাইরে কি আছে, আমাদের CSS ফাইলটা আছে। যেহেতু এখন আমাদের CSS ফোল্ডারের ভিতরে আছে, তো আমরা কি করতে পারি, এখানে CSS লিখে আমরা এখানে লিংক করে দিলে আমাদের কি হচ্ছে, এখানে CSS টা লিংক হয়ে যাচ্ছে। এখন আমরা চাইলে যে কোনো CSS এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা এখানে কি করলাম, আমাদের এখানে সিএসএস গুলো প্রত্যেকটা সিএসএস চলে আসছে। এখন আমরা চাইলে আমাদের মতো করে আমাদের যে কোনো সিএসএস আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এখন আমরা এখানে কি দিলাম, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা কি দিলাম, একটা সিএসএস দিলাম। এখন আমরা আরেকটা ট্যাগ ইউজ করব, আমরা সাপোজ একটা ক্লাসের নাম নিলাম, কি নেওয়া যায়, বক্স নামে একটা ক্লাস নিলাম। আমরা একটা ডিভ নামে একটা ট্যাগ নিলাম, ডিভ মানে ডিভিশন। আমরা এখানে ডিভের ভিতরে কি নিলাম, একটা বক্স নিলাম, বক্স নামে একটা সিএসএস নিলাম। এখন এই বক্সটাকে কি করব, আমরা স্টাইল করব। এখন এই বক্সটাকে আমরা এখানে কপি করে আমরা ক্লাসের জন্য, ক্লাস কল করার জন্য কি করব, ক্লাস কল করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই ক্লাসের জন্য কিভাবে আমরা ক্লাস কল করব, সিএসএস এ আমরা ক্লাসটা ডট দিয়ে কল করব। একটা মিনিট, আমরা যখন সিএসএস কল করতে যাব আমরা ক্লাসের জন্য কি দিব, আমরা ডট ইউজ করব, এবং ডটের পর আমরা কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ডটের পর আমাদের ক্লাসের নাম দিয়ে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। কারণ সেকেন্ড ব্র্যাকেট এখানে আমি যখনই একটা বক্স ক্রিয়েট করতে যাব অবশ্যই আমার বক্সের কি থাকবে, হাইট উইডথ থাকবে। তো আমি বক্সের এখানে হাইট উইডথ বলে দিলাম কি 200 পিক্সেল বলে দিলাম। এখন উইডথটা বলে দিলাম উইডথও 200 পিক্সেল বলে দিলাম। এখন হাইট উইডথ যদি 200 পিক্সেল দিই তাহলে কি আমার এখানে কাজ করতেছে, আমার এখানে শো করতেছে না। ও কিন্তু এখানে হাইট উইডথ নিয়ে নিছে, বাট আমি যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে দেখি, ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে আমি আমার ফাইলগুলো দেখতে পারবো। যে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে যদি আমি এখানে দেখি যে আমার এখানে কি হচ্ছে, বক্সের একটা সাইজ কিন্তু নিয়ে নিছে। বক্সটা কেন শো করতেছে না, এই যে আমার এখানে একটা বক্সের সাইজ নিয়ে নিছে 200 বাই 200, কিন্তু একটা বক্সের সাইজ নিয়ে নিছে, কিন্তু আমার এই যে এখানে দেখাচ্ছে আমার 200 বাই 200 এখানে ক্লাসগুলো সিএসএস গুলো দেখাচ্ছে, বাট আমার এখানে কেন শো করতেছে না, কারণ আমি এখানে যে আমার একটা কিভাবে শো করবে, আমি তো শুধু হাইট উইডথ দিছি, আমি আর কিছু বলে দিই না যে আমার এটার কালার কি হবে বা কিভাবে শো করবে। এখানে তো কোনো একটা ভাবে আমার এখানে অ্যাপিয়ার হতে হবে। এখন সেই জিনিসের জন্য আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিই যে আমার এই বক্সের একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, যখনই আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একটা, তখন কি হলো, আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কালার চলে আসলো, এবং এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে কি হলো, আমার এই বক্সটা 200 বাই 200 পিক্সেলের বক্সটা এখানে শো করতেছে। তো এই বক্সটার ভিতরে আমি চাইলে যে কোনো কিছুই লিখতে পারি। আমি চাইলাম এখন এই বক্সটার ভিতরে আমি কিছু লিখবো, এই প্যারাগ্রাফ ট্যাগটা আমি কি করব, এই প্যারাগ্রাফ ট্যাগটাকে আমি এই বক্সের ভিতরে নিয়ে আসলাম। আমি সিএসএস গুলা পরে ইমপ্লিমেন্ট করতেছি, সিএসএস গুলো এখন রাখলাম না। এই যে আমার বক্সের ভিতরে কিন্তু আমার এই লেখাটা কি হচ্ছে, আমার এই বক্সের ভিতরে এই ট্যাগটা পি ট্যাগটা কিন্তু আমার বক্সের ভিতরে চলে আসতেছে। কেন চলে আসতেছে, কারণ আমরা আমার যে ডিভ নামের যে ট্যাগটা ছিল এই ট্যাগের ভিতরে আমি কি করছি, আমার এই বক্সটা ইউজ করে দিতে পি ট্যাগটা ইউজ করছি। এখন এটার ভিতরে যদি আমরা আগের ক্লাসগুলো নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আগের ক্লাসগুলো এখানে এবিসি যখন ইমপ্লিমেন্ট করলাম, কালার কি দেওয়া আছে, রেড দেওয়া আছে, যখন ইমপ্লিমেন্ট করলাম আমার কিন্তু কালারগুলো চলে আসতেছে। এখন আমি যদি এটাকে আরো স্টাইল করতে চাই, বা আমরা যখন এটাকে চাই যে এটা কিন্তু এখন একদম কর্নারে লেগে আছে, আমি চাচ্ছি যে এই লেখাটা এখান থেকে একটা স্পেস ক্রিয়েট করুক, এই বক্সের উপর থেকে উপরেও একদম
উপরে আমার যে এখানে যে আমার যে কর্নারটা আছে যা আমার বক্সের যে মার্জিনটা আছে বক্সের সাথে একদম হাইটের সাথে এবং বাম পাশে আমাদের লেফট উইথটা আছে উইথের সাথে লেগে আছে। এখন আমি চাই যে এই লেফটে যে আমার উইথটা আছে এই উইথের থেকে একটা কি করুক, একটা স্পেস ক্রিয়েট করুক। তো এই বক্সের ভিতরে যখন আমরা কোনো স্পেস ক্রিয়েট করতে যাব সেই জিনিসটাকে আমাদের বলা হয় হচ্ছে প্যাডিং। এবং বক্স এখানে যদি এই বক্সটা এই যে আমাদের যে মেইন ডকুমেন্ট আছে ডকুমেন্ট থেকে যদি এই বক্সের কোনো আমরা স্পেস ক্রিয়েট করতে চাই তখন এই বক্সটাকে আমাদের বলা হয় হচ্ছে, যে স্পেসটা ক্রিয়েট করব এই স্পেসটাকে বলা হয় হচ্ছে মার্জিন। সাপোজ এই পুরো এটা হচ্ছে আমাদের টেক্সট ডকুমেন্ট, তার ভিতরে আমরা কি করলাম, আমরা এটা হচ্ছে আমাদের বক্স, এখানে আমাদের আরেকটা বক্স আছে, এখানে আরেকটা বক্স আছে, তার ভিতরে আমাদের এখানে এবিসি নামে একটা টেক্সট আছে। এখন এইখানে যে আমি তিনটা বক্স ইউজ করছি, এই বক্স থেকে এই বক্সের যে দূরত্ব বা এই বক্স থেকে এই বক্সের গ্যাপ, এই গ্যাপটাকে আমার বলা হয় মার্জিন। এবং এই ভিতরে যে আমার টেক্সটের যে বক্সটা ইউজ করলাম এই টেক্সট বক্স থেকে আমার যে লেখাটার যে দূরত্ব, আমার এবিসি লেখাটার যে গ্যাপ, এই গ্যাপটাকে বলা হচ্ছে আমার প্যাডিং। তার মানে হচ্ছে বক্সের ভিতরে যখন আমরা কোনো স্পেস ক্রিয়েট করতে যাব তখন এই জিনিসটাকে আমরা বলবো প্যাডিং। আর আমরা যখন বক্সের বাইরে আমার এই মেইন ডকুমেন্ট থেকে আমি বক্সের মধ্যে কোনো স্পেস ক্রিয়েট করতে চাচ্ছি বা একটা বক্স থেকে একটা বক্স বা একটা ট্যাগ আমি এখানে যদি আমার এখানে টেক্সট আমি যদি এখানে বাইরে লিখি, এখন এখানে আমার আরেকটা টেক্সট থাকলো, এখানে কিন্তু আমার দুইটা আলাদা আলাদা টেক্সট আমি ইউজ করছি। যখন দুইটা আলাদা আলাদা টেক্সট থাকবে তখন এই দুইটা টেক্সট আমি আলাদা আলাদা ট্যাগ নিয়ে যদি আমরা ইউজ করি এই দুইটা ট্যাগের মধ্যে আমার যে পার্থক্যটা থাকবে তখন সেটা হবে আমার মার্জিন। এবং এই ট্যাগের ভিতরে যদি আমি কোনো স্পেস ক্রিয়েট করতে চাই, সাপোজ এই বক্সটা আমার একটা ট্যাগ এবং বক্সের ভিতরে যখন আমি কোনো স্পেস ক্রিয়েট করতে যাব তখন সেটাকে আমরা বলবো প্যাডিং। এখন আমরা যদি আমাদের সিএসএস ফাইলে ফিরে আসি, এখন আমরা চাচ্ছি যে এই বক্সের বাম পাশে একটা স্পেস ক্রিয়েট করতে, তো বাম পাশে স্পেস ক্রিয়েট করার জন্য আমাদের কি ইউজ করতে হবে, প্যাডিং ইউজ করতে হবে। এবং প্যাডিংটা আমরা কোথায় ইউজ করব, আমরা প্যাডিংটা কোথায় দিতে চাচ্ছি, আমার এই যে আমার টেক্সটে দিতে যাচ্ছি। এখন আমরা দেখি যে আমাদের টেক্সটের এখানে একটা ক্লাস কল করা আছে এবিসি। এখন আমরা দেখি যে এবিসি নামের যে ক্লাসটা কল করা আছে এটাই যদি আমি কোনো প্যাডিং ইউজ করি তাহলে আমার এই প্যাডিংটা কাজ করবে কিনা। আমার এখানে কি আমি এবিসি নামের যে টেক্সটটা আছে এখানে যদি আমি প্যাডিং ইউজ করি তাহলে কি আমার এই প্যাডিংটা কাজ করার কথা, কাজ করার কথা এই প্যাডিংটা? কারণ এটা কাজ করবে না কেন, আমার যখনই আমি প্যাডিং দিতে যাব আমি এখানে কি ইউজ করতেছি, আমি একটা বক্স ক্রিয়েট করতেছি। আমি কি বলতেছি যে বক্সের ভিতরে যখনই কোনো আমার স্পেস ক্রিয়েট করা লাগবে তখন আমার কি করতে হবে, প্যাডিং দিতে হবে। তো সেজন্য অবশ্যই আমাকে বক্সের ভিতরে প্যাডিংটা বলে দিতে হবে। এখন আমরা প্যাডিং দেওয়ার জন্য নর্মালি একটা প্রপার্টি কল করব প্যাডিং। এখন এই প্যাডিং নামের যে প্রপার্টিটা আছে এই প্যাডিং নামের প্রপার্টিটা আমাদের চারটা ভ্যালু নেয়। চারটা ভ্যালু কিভাবে নেয়, আমাদের এই বক্সটার উইডথটা কিভাবে আছে, আমাদের এই উইডথটা টপে আছে, রাইটে আছে, লেফটে আছে, সরি বটমে আছে, লেফটে আছে। মানে কি আমার এই বক্সটা যে আমি ক্রিয়েট করছি আমার চারপাশের এক একটা উইডথ নিয়ে বা চারপাশের জায়গা নিয়েই কিন্তু আমার বক্সটা ক্রিয়েট হয়েছে। সেম ভাবে আমি যখন প্যাডিং ইউজ করতে যাব আমি প্যাডিং এর চারটা প্যারামিটার ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি, টপ, রাইট, বটম, লেফট। আমার এই প্যারামিটারগুলো যখনই ইউজ করব আমার অবশ্যই একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে যে আমার প্রথম যে প্যারামিটারটা থাকবে সেটা আমার ভ্যালু অ্যাসাইন করবে টপের জন্য, সেকেন্ডটা অ্যাসাইন করবে রাইটের জন্য, থার্ডটা করবে বটমের জন্য এবং লাস্ট যে প্যারামিটারটা থাকবে সেটা অ্যাসাইন করবে আমার লেফটের জন্য। আমার যে ভ্যালুগুলো নেবে এই ভ্যালুগুলো আমার ক্লক ওয়াইজ নেবে, কারণ আমরা যখন একটা ঘড়ি দেখি ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে, উপর থেকে ডান দিক থেকে নিচে গিয়ে তারপর বামে যায় ক্লক ওয়াইজ। যেভাবে আমাদের ঘড়ির কাঁটা ঘুরে সেভাবে আমাদের ক্লক ওয়াইজ আমাদের প্যারামিটারগুলো নিতে হবে, যে আমাদের ভ্যালুগুলো দিতে হবে। কিভাবে, আমরা প্রথম যে ভ্যালু দিব সেই ভ্যালুটা নিবে আমাদের টপের জন্য, সেকেন্ড ভ্যালুটা নিবে আমাদের রাইটের জন্য, থার্ড ভ্যালুটা নিবে আমাদের কিসের জন্য, আমাদের বটমের জন্য, এবং আমাদের যে ফোর্থ ভ্যালু থাকবে এই ভ্যালুটা নিবে আমাদের এই যে লেফটের জন্য। এখন আমরা যদি টপে 10 পিক্সেল বলে দিই, আমাদের টপে আমি কি দিলাম, টপে 10 পিক্সেল প্যাডিং ইউজ করলাম এবং বাকি যে তিনটা প্যারামিটার আছে তিনটা আমি খালি রাখলাম। তাহলে এখন যদি আমি রিফ্রেশ দিই আমার টপ থেকে কি হচ্ছে, আমার টপ থেকে 10 পিক্সেল জায়গা নিয়ে নিছে। বাট আমরা যদি দেখি আমাদের বক্স সাইজটা কিন্তু একটু বেড়ে গেছে। এখন আমি যদি
লেফট থেকে আবার দিই, আমার লেফট সাইডটা কোথায়, আমার লেফট যে প্যারামিটার আছে লেফটে যদি আমি প্যাডিং দিতে চাই, লেফট প্যাডিংটা হচ্ছে আমার সবার শেষে। এখন লেফটে যদি আমি প্যাডিং দিতে চাই, লেফটে আরো 10 পিক্সেল দিলাম। এখন লেফটে যদি আমি 10 পিক্সেল দিয়ে, যে লেফট থেকে আমার 10 পিক্সেল গেল, বাট আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই কিন্তু বক্সের সাইজটা লেফটে একটু বেড়ে গেছে, আমার কি হচ্ছে টপে একটু বেড়ে গেছে। আমি যদি এই প্যাডিংটা এখান থেকে কেটে দিই, আমি যদি এখানে রিফ্রেশ দিই, আমার এখানে বক্সের যে সাইজটা আছে এটা কিন্তু কি আছে, এতটুকু আছে। এখন আপনারা খেয়াল করেন, আমি যখনই আবার প্যাডিংটা ইউজ করতেছি তখন কি হচ্ছে, আমার বক্সের সাইজটা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ আমি এখানে বললাম কি, আমার এখানে হাইট থাকবে 200 পিক্সেল, উইডথ থাকবে 200 পিক্সেল, বাট যখনই আমি প্যাডিংটা ইউজ করতেছি, আমার টপ প্যাডিংটা কোথার সাথে আমার যোগ হচ্ছে, টপে যখন আমরা প্যাডিং দিলাম, আমি যখনই এখানে একটা বক্স নিলাম, এখানে বক্স নিয়ে যদি আমি টপে একটা প্যাডিং দিলাম, আমার এই বক্সটার আমার হাইট হচ্ছে 200, আমার এখান থেকে আমার উইডথ হচ্ছে 200, এবং ভিতরে আমি কি করলাম, ভিতরে আমি এটার ভিতরে এই জায়গায় আমি কি দিলাম, একটা প্যাডিং ইউজ করলাম। প্যাডিং ইউজ করলাম কি, প্যাডিং ইউজ করলাম এখানে আমি 10 পিক্সেল প্যাডিং ইউজ করলাম, এবং আমি এই পাশে যখনই আমি আসলাম, এই পাশে আরো প্যাডিং ইউজ করলাম। এই জিনিসটাকে ভিতরে নিয়ে যাই, এখানে আমি প্যাডিং ইউজ করলাম, এখানে আমি প্যাডিং ইউজ করলাম কত, এখানে আমি 10 পিক্সেল ইউজ করলাম। এখন আমার এখানে আগে থেকেই কি ছিল, আগে থেকেই 200 পিক্সেল আমার হাইট ছিল, এবং এখানে যখন আমি আরো 10 পিক্সেল ইউজ করলাম তখন আমার হাইটটা কত হয়ে গেল, 210 হয়ে গেল। তো যখন আমার এখানে 10 পিক্সেল হাইট বেড়ে গেল, অবশ্যই আমার এখানে ফাইলে কি হবে, আমার ফাইলে এই ইফেক্টটা পড়বে, ফাইলের কি হবে, সাইজটা বড় হয়ে যাবে আমার যে বক্স আছে। এবং আমি যখনই বাম পাশে আরো 10 পিক্সেল ইউজ করতেছি, আমার কি হচ্ছে, বাম পাশের যে উইডথটা আছে, উইডথটা এখানে 10 পিক্সেল আমার পুরো বক্সের বেড়ে যাচ্ছে। এখন সেম ভাবে যদি আমি এখানেও আরো 10 পিক্সেল দিয়ে দিই আমার বটমে এবং আমার কি রাইটে, তো আমি যদি এখানে 10 পিক্সেল দিই, আমার বক্সের সাইজটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। বটমে 10 পিক্সেল নিয়ে নিলে, আমার রাইটে 10 পিক্সেল নিয়ে নিল, তো এখানে আমার কি হচ্ছে, আমার এখানে কি হচ্ছে, চারপাশে আমার 10 পিক্সেল 10 পিক্সেল গুলো বেড়ে যাচ্ছে। এখন আমার বক্সের সাইজ কত রাখতে হবে, বক্সের সাইজটা আমার 200ই রাখতে হবে। এখন বক্সের সাইজ 200 রাখতে হলে তখন আমার কি করতে হবে, হাইট উইডথের সাথে ক্যালকুলেশন করে আমার প্যাডিংটা অ্যাডজাস্ট করে দিতে হবে। কেন? কারণ আমার তো বক্সের সাইজ কত রাখা দরকার, আমার বক্সের সাইজ রাখা দরকার 200 পিক্সেল, বাট আমার এখানে বক্সের সাইজ কত আসতেছে, আমার 220 এখানে আসতেছে। কোথায় আমার 220, এখানে উইথে বেড়ে যাচ্ছে এবং হাইটে বেড়ে যাচ্ছে 20 পিক্সেল। তো আমার কি করতে হবে, এখানে আমার টপ থেকে এখানে কত 20 পিক্সেল, 10 পিক্সেল, বটম থেকে 10 পিক্সেল, তো এখানে আমার কি করতে হবে, 180 দিতে হবে। এবং তারপরে আমরা উইথে সেম ভাবে আমাদের কি করতে হবে, 180 করে দিতে হবে। যখনই আমরা উইথ থেকে 180 করে দিলাম, তো এখন কি হচ্ছে, আমাদের এটা বক্সটা কিন্তু আগের সাইজে চলে আসলো। আমার লেফট থেকে একটা স্পেস ক্রিয়েট করলো এবং আমার টপ থেকে একটা স্পেস ক্রিয়েট করলো, বাট আমার কি হচ্ছে, আমার যে বক্সের সাইজটা আছে এই বক্সের সাইজটা কিন্তু চেঞ্জ হয় না। এখন আমার বক্সের সাইজ কিন্তু আমার 200 আছে, বাট আমার বক্সের সাইজ 200 কিভাবে, আমার প্যাডিং সহ বক্সের সাইজ এখন কত আছে, প্যাডিং সহ বক্সের সাইজ 200 আছে। এখন যদি আমরা আরো বড় বক্স ক্রিয়েট করতে চাই, বা আমরা এখানে আমাদের যে বাম পাশে আমাদের যে প্যাডিংটা আছে, এই প্যাডিংটা যদি আমরা 15 করে দিই, তাহলে কি হচ্ছে, আমাদের আবার সাইজটা আরেকটু বেড়ে যাচ্ছে। তখন কি করতে হবে, আমাদের উইথ থেকে 175 আমাদের কি করতে হবে, উইথটা করে দিতে হবে। যখন 175 করব তখন আমার এই জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখন এই জিনিসটা অ্যাডজাস্ট আমাদের কি করতে হচ্ছে, ম্যানুয়ালি এই জিনিসগুলো আমাদের নিজে নিজে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। কেন করে নিতে হচ্ছে, কারণ আমরা প্যাডিংটা ইউজ করতেছি, প্যাডিং এর কারণে আমাদের কি হচ্ছে, বক্সের সাইজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন বক্সের সাইজ আমার অ্যাডজাস্ট করার জন্য কি করতেছে, আমাদের বারবার ক্যালকুলেশন করে নিয়ে আমাদের বক্সের সাইজটা চেঞ্জ করতে হচ্ছে। এখন আমরা যদি এভাবে বারবার বক্স ক্রিয়েট করার পরে
আমরা এই বক্সের ভিতরে আমাদের এই পুরো বক্সটা কি হতে পারে, আমার পুরো টেক্সটের ভিতরে আমার পুরো বক্সটা থাকতে পারে, যে এই পুরো বক্সটাকে কি করলাম আমি সেকশন নিয়ে এই বক্সের ভিতরে কাজ করতেছি। কিন্তু যখনই বারবার কাজ করতে যাব তখন কি করতে হবে, আমার বারবার এখানে চেঞ্জ করে নিতে হবে। বারবার যখনই আমি চেঞ্জ করতে যাব তখনই আমার বারবার ক্যালকুলেশন করে নিতে হবে। এখন যদি আমি এই বারবার এই ক্যালকুলেশনটা করতে না চাই, বা এই যে আমার যে এখানে যে হ্যাসেলটা হচ্ছে এই হ্যাসেলটা দূর করতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে, আমরা যখন আরেকটা প্রপার্টি কল করতে পারি, সেই প্রপার্টিটার নাম হচ্ছে বক্স সাইজিং। বক্স সাইজিং প্রপার্টির মধ্যে আমাদের বলে দিতে হবে যে বক্স সাইজিং বর্ডার বক্স। এখন বক্স সাইজিং বর্ডার বক্সের ভিতরে বক্স সাইজিং বর্ডার বক্সটা দেওয়ার ফলে এটা কি কাজ করতেছে, এই বক্স সাইজিং বর্ডার বক্সটা কাজ করতেছে যে আমি আমার যে উইডথটাই নিলাম আমার নির্দিষ্ট ওই উইডথটাই থাকবে, বাট আমি যদি প্যাডিংটা ইউজ করি এই প্যাডিং এর ফলে যে আমার কি হচ্ছিল, বক্সের সাইজটা যে বেড়ে যাচ্ছিল ও এই বক্সের সাইজটা বাড়তে দিবে না, বা বক্সের যে সাইজ আছে ডিফল্ট সাইজ ওই সাইজেই রাখবে। কি করবে, ও বলবে যে এই প্যাডিংটাকে বলবে যে তোমার 200 পিক্সেল যে বক্সের সাইজ আছে 200 পিক্সেল সাইজটা রেখে তুমি তার ভিতরে কি করো, তোমার প্যাডিংটা নিয়ে নাও। এখন যদি আমি এই ফাইলটা রিফ্রেশ দিই, আমার কি হচ্ছে 200 পিক্সেল আমার এখানে কি হচ্ছে 180তেই চলে আসলো, 180 এবং 175 এ আমার এই বক্সের সাইজটা চলে আসছে। এখন আমি যদি আবার এটাকে কত করে দিই, 200 করে দিই, এখানেও হাইটটাও যদি 200 করে দিই, এখন যদি আমি এখানে খেয়াল করি আমার বক্সের সাইজ কিন্তু কি করলো, আমার আগের জায়গায় চলে আসলো। বাট এখানে যদি আমি প্যাডিংটা টপে কি করি 20 পিক্সেল করে দিই, এখন কি হচ্ছে আমার প্যাডিং 20 পিক্সেল নিয়ে এটা নিচে চলে আসতেছে, বাট আমার বক্সের সাইজটা কি হচ্ছে না, বাড়তেছে না। কেন বাড়তেছে না, কারণ আমি এখানে বক্স সাইজিং বলে দিলাম যে বক্সের যে সাইজটা আছে ওই সাইজটাই থাকবে, বাট তোমার যদি প্রয়োজন হয় প্যাডিং নেওয়ার, এখানে যে হাইট উইডথটা বলে দেওয়া আছে এই হাইট উইডথটাই তুমি ইউজ করবে। এই হাইট উইডথ ইউজ করে এই বক্সের ভিতরে কি করতে হবে, তোমার প্যাডিংটা ইউজ করতে হবে। আমরা যদি আবার এই বক্স সাইজিং যে বর্ডার বক্সটা ইউজ করছি, এই বক্স সাইজিং বর্ডার বক্সটা যদি কেটে দিই, তাহলে কি হচ্ছে আমাদের সাইজটা বেড়ে যাচ্ছে। তো আমরা কি করতে হবে, আমাদের বক্স সাইজিং বর্ডার বক্সটা এখানে বলে দিলে আমাদের সাইজটা এখানে ঠিক ঠিক থাকবে। হ্যাঁ, সেম ওয়েতে যদি আমরা এখানে কি করতেছি, আমাদের এই বক্সটা এখানে আছে বাট আমরা চাচ্ছি আরেকটা বক্স ক্রিয়েট করতে, এই বক্সটা সিএসএস দিলাম বক্স 1, এগুলাই কপি করে নিই, এখানে বক্স 1 বলে দিলাম, এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। এখন এখানে কি হচ্ছে, আমার উপরে একটা বক্স আসলো, নিচে একটা বক্স আসলো, এই বক্সের আমার টেক্সট কালারটা চেঞ্জ করে দিই। এখানে টেক্সট কালারটা আমি টেক্সট কালারটা হোয়াইট করে দিলাম। এখন আমার টেক্সটটা শো করতেছে, বাট আমার কি হচ্ছে এই জিনিসটা আমার এখানেও বারবার কি হচ্ছে, আমার এখানে যখন আমি নতুন করে একটা বক্স ক্রিয়েট করে আমি যখন এই প্যাডিং ইউজ করতেছি, এই প্যাডিং এর জন্য আমার কি করা লাগতেছে, বারবার এই বক্স সাইজিং বর্ডার বক্স লেখাটা লেখা লাগতেছে। এখন আমার সেম এই জিনিসটা কিন্তু আমার ওয়েবসাইটে যদি আমি আরো 10 জায়গায় এই প্যাডিংটা লিখে আমার আরো 10 জায়গায় কি করতে হবে, আমার বক্স সাইজিং বর্ডার বক্সটা লিখতে হবে। এখন আমরা যদি এই বক্স সাইজিং যে বর্ডার বক্স লেখাটা আছে এই লেখাটা যদি এমন এক জায়গায় স্টোর করতে পারি যে আমি যতগুলা এরপরে আমার যতগুলা সিএসএস ইমপ্লিমেন্ট করব আমার পুরো এইচটিএমএল বা আমার পুরো প্রজেক্টের ভিতরে সব জায়গায় অটোমেটিক যে আমার এই বক্স সাইজিং বর্ডার বক্স যে প্রপার্টিটা আছে বা স্টাইলটা আছে এটা অটোমেটিক সব জায়গায় কি হবে, ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এখন এর জন্য আমাদের একটা গ্লোবাল ট্যাগ আছে, আমরা চাইলে এই জিনিসটা কি করতে পারি, আমরা এই আমরা এই লেখাগুলো কোথায় লিখতেছি, আমরা এই প্রত্যেকটা লেখা কোথায় লিখতেছি, আমাদের বডি ট্যাগের ভিতরে লিখতেছি। তার মানে কি আমরা বডি ট্যাগে যদি ডিরেক্ট কল করি আমরা কিন্তু বডি ট্যাগে স্টাইল দিতে পারতেছি। আমরা যদি বডি ট্যাগে এখানে দেখি যে বডি ট্যাগে আমাদের স্টাইল পড়তেছে কিনা, বডি ট্যাগের জন্য যদি আমরা একটা কালার দিয়ে দিই তাহলে কিন্তু এই যে আমাদের বডিতে কি হচ্ছে একটা কালার চলে আসতেছে, যে আমাদের আগে হোয়াইট ছিল এখন অফ হোয়াইট একটা কালার চলে আসতেছে। বাট আমি যদি এখানে ff0 বলে দিই তাহলে কি হচ্ছে আমাদের এখানে কালারটা চলে আসতেছে। তার মানে কি বডির ভিতরে আমরা চাইলে কোনো আমরা ট্যাগ ইউজ করে দিতে বা আমরা স্টাইল ইউজ করে দিতে পারি যে আমাদের বডির ভিতরে যে কয়টা ট্যাগ থাকবে
সবগুলাই বা আমার ফুল বডিতে কি হবে, এই যে সিএসএসটা আছে এটা ইমপ্লিমেন্ট হবে। আমরা চাইলে এখানে যখনই আমরা স্টাইলটা অ্যাড করব তখন আমরা বডির ভিতরে এই জিনিসটা রেখে আমরা চেক করতে পারি যে আমাদের স্টাইলটা আমাদের কাজ করতেছে কিনা। যখনই আমরা বডিতে কাজ করতে যাব এভাবে করতে পারি, বাট আমরা কি কি বললাম, আমরা যখন আমাদের বক্স সাইজিংটা ইউজ করব তখন আমাদের একটা গ্লোবাল ট্যাগ আছে বা এমন একটা ট্যাগ আছে, এমন একটা আমাদের সিএসএস আছে, যে সিএসএসটা দিলে আমি ট্যাগটা কল করলে আমার প্রত্যেকটা যতগুলো এইচটিএমএল ট্যাগ থাকবে ওই সিএসএসটা প্রত্যেকটা ট্যাগে কি করবে, ইফেক্ট করবে। তো এই ট্যাগটার নাম হচ্ছে আমার স্টার। স্টার নামে যখনই আমি স্টারটা কল করব, স্টারটা কল করে সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে যদি আমি কোনো স্টাইল বা আমার কোনো সিএসএস ইমপ্লিমেন্ট করে সিএসএস লিখি তাহলে আমার এইচটিএমএল ফাইলের যতগুলা ট্যাগ থাকবে প্রত্যেকটা ট্যাগে এই সিএসএসটা কি করবে, ইফেক্ট করবে। এখন আমি কি করলাম, এই আমার যে বক্স সাইজিংটা আছে এই বক্স সাইজিংটা নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। বক্স সাইজিংটা এখানে দেওয়ার পরে আমি এখান থেকে আমার নেক্সট থেকে বক্স সাইজিংটা তুলে দিলাম। যখনই আমি কি করলাম, এটা আমাকে অনেকে গ্লোবাল ট্যাগ বলে বা স্টার বলে, এই স্টারের ভিতরে আমি যখনই কোনো সিএসএস ইমপ্লিমেন্ট করব তখন এই সিএসএসটা কি হবে, আমার পুরো এইচটিএমএল এর ভিতরে যতগুলা ট্যাগ আছে আমি এখানে যতগুলা ক্লাস কল করব, আইডি কল করব, প্রত্যেকটাই কি করবে, ইফেক্ট করবে। আমি যখন বক্স সাইজিং বর্ডার বক্স এইটা এখানে বলে দিলাম, আমি এখানে কিন্তু এখানে দুই জায়গা থেকে কেটে দিছি। এখন যদি আমি এসে রিফ্রেশ দিই আমার কিন্তু কি হচ্ছে, সাইজটা সেমই থাকতেছে। তো তার মানে কি, আমরা যে জিনিসটা সব জায়গায় বারবার ইউজ করা লাগতেছে এই বারবার জিনিসগুলো ইউজ না করে আমি এক জায়গায় নির্দিষ্ট এক জায়গায় যখন স্টোর করে দিলাম তখন কিন্তু আমার পুরো HTML CSS যতগুলা ফাইল আছে এই জিনিসগুলো কিন্তু আমার বারবার ইউজ করা লাগতেছে না। এই ধারণা থেকে বা বারবার একটা জিনিস ইউজ যখন না করা লাগে এই জিনিসগুলো থেকে আমাদের বিভিন্ন ধরনের কি হচ্ছে, লাইব্রেরি ক্রিয়েট হয়েছে। আমরা যখন সিএসএসটা আমাদের শেষ হবে তখন আমরা সিএসএস একটা লাইব্রেরি দেখব যে বুটস্ট্র্যাপ, তখন কিন্তু আমাদের এই HTML CSS গুলো আর ইউজ করতে হবে না। জাস্ট বুটস্ট্র্যাপটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় ওই বুটস্ট্র্যাপটা দেখবে, এবং এখানে আমরা বারবার বিভিন্ন ক্লাস দিতেছি, ক্লাসগুলো আমরা কি করব, কল করলে আমাদের পুরো একটা কি হবে, এক একটা ডিজাইন চলে আসবে। কারণ এর যে বুটস্ট্র্যাপটা তৈরি হচ্ছে এভাবে যে আমাদের বারবার আমাদের যে স্টাইলগুলা ইউজ করা লাগতেছে বা বারবার আমাদের সেম ধরনের সিএসএস গুলো স্টার্ট করা লাগতেছে, এখানে বারবার যেন আমাদের সিএসএস গুলো স্টাইল বারবার কাজ করা না লাগে এই কারণেই কিন্তু আমাদের বুটস্ট্র্যাপটা তৈরি। বুটস্ট্র্যাপটা কারা তৈরি করছে, বুটস্ট্র্যাপটাও তৈরি করছে কোনো না কোনো ডিজাইনার, দেখলো যে আমার বারবার সেম ধরনের আমার কি করা লাগতেছে, সেম ধরনের আমার ডিজাইন নিয়ে কাজ করা লাগতেছে। তো তখন তারা কি করলো যে তখন তারা সবগুলা ডিজাইনটাকে একটা জায়গায় নিয়ে আসলো, একটা জায়গায় নিয়ে এসে এটার নাম দিল বুটস্ট্র্যাপ। এখন আমরা কি করতে পারি, বুটস্ট্র্যাপের বিভিন্ন ক্লাস দিয়ে এখানে আমরা কি করতে পারি, আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করতে পারি। তো এই জিনিসগুলো আমরা দেখবো যে কিভাবে আমরা প্রত্যেকটা ডিজাইনে যে এক একটা ক্লাস কল করে আমরা আরো ইজিলি আমাদের HTML CSS গুলা দেখি। তো আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে কিভাবে আমরা আমাদের স্টারটা ইউজ করতে পারি এই জিনিসগুলো দেখলাম। তো এখন আমাদের কিন্তু বারবার এই স্টাইলটা আমাদের এভাবে ইউজ করতে হচ্ছে না, বারবার আমাদের এখানে বক্স সাইজিংটা এখানে বলে দিতে হচ্ছে না। আমরা যখনই একবার বক্স সাইজিংটা বললাম তখনই কিন্তু আমাদের বক্স সাইজিংটা এখানে কাজ করতেছে। এখন আমার এই বক্সটা অটোমেটিক যদি আমি কোনো বক্স ক্রিয়েট করি, আমার এই অটোমেটিক এই বক্সটা কিন্তু আমার নিচে ক্রিয়েট হয়ে যাবে। কেন ক্রিয়েট হয়ে যাবে, কারণ আমার যে ডিপ সেকশনটা আছে, ডিপ ক্লাসটা ট্যাগটা আছে, এই ডিপটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা সেকশন, ওর পাশে আর কাউকে বসতে দিবে না। ও বলবে কি করবে, পুরো যে সেকশনটা আছে ও নিজে নিয়ে নেবে। যখনই কোনো সেকশন বা আলাদা কোনো ট্যাগ ক্রিয়েট করব ও কি করবে, নিচ থেকে নিয়ে নেবে, নিচে পাঠিয়ে দিবে। কিন্তু আমরা চাইতেছি যে আমাদের এখানে যে বক্সটা আছে এই বক্সটা কি হবে, আমার এখান থেকে বাম পাশ থেকে শুরু হবে। তো সেজন্য আমাদের কি করতে হবে, সেজন্য আমাদের আরেকটা কি করতে হবে, আরেকটা প্রপার্টি বা আরেকটা আমাদের স্টাইল কল করতে হবে, সেটা হচ্ছে ফ্লোট। ফ্লোটটার মাধ্যমে আমি বলে দিব যে আমার এই ফ্লোটের মধ্যে যে আমার এই বক্সের পজিশনটা কিভাবে হবে। যখনই আমি ফ্লোট লেফট বলে দিব, ফ্লোট লেফট বলার সাথে সাথে ও কি করবে, বাম পাশে চলে যাবে, এবং ওর পরে যে বক্সটা থাকবে, এটা উপরে চলে আসলাম, এই বক্সটা কেটে দিই, এর পাশে যে বক্সগুলা থাকবে এগুলাকে কি করবে, বামে আসার জন্য জায়গা করে দিতে হবে। এখন আমি যখন এখানে ফ্লোট লেফট বললাম সেম এই জিনিসটা কিন্তু আমার কি করতে হবে, সেম এই জিনিসটা কি করতে হবে আমার এখানেও লিখে দিতে হবে। যখনই আমি কি করলাম ফ্লোট লেফট বলে দিলাম তখনও পজিশনটা কি হলো, বাম পাশ থেকে শুরু হয়ে গেল। তো এটা কিভাবে আসলো, আমরা যখন এখানে কি বললাম,
নর্মালি ডিভিশন বা ডিভের কাজ কি, ও পুরোটা একটা সেকশন ক্রিয়েট করে নেয়। বাট আমরা যখন এই ফ্লোট লেফটটা ইউজ করলাম তখন ও কি করলো, ফ্লোটটাকে ইউজ করে ও বাম পাশে নিয়ে আসলো, এবং ও প্রত্যেকটা বক্স এখনই যখন আমি ক্রিয়েট করতে যাব বক্সগুলোকে কি করবে, বাম পাশ থেকে জায়গা করে নেবে। এখন আমরা এখানে কি করতে হবে, আমাদের মার্জিনটা দুইটা বক্সের বা দুইটা ডিভের মাঝখানে, দুইটা ট্যাগের মাঝখানে যখনই আমাদের স্পেস ক্রিয়েট করা লাগবে, তখন স্পেস ক্রিয়েট করার জন্য আমরা কি করতে পারি, আমরা স্পেস ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের এখানে মার্জিন ইউজ করতে হবে। কারণ আমরা দেখলাম যে আমরা যদি একটা বক্সের ভিতরে আমরা যদি কোনো স্পেস ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে, প্যাডিং ইউজ করতে হবে। এবং আমরা যদি কোনো ইতে দুইটা ট্যাগের মাঝখানে বা দুইটা ট্যাগের মাঝামাঝিতে যখন আমরা কোনো স্পেস ক্রিয়েট করতে চাই, তখন আমাদের কি করতে হবে, মার্জিনটা ইউজ করতে হবে। তো মার্জিনটা কিভাবে ইউজ করব, আমি চাচ্ছি যে এই যে বক্সটা আছে ব্লু বক্সটা, ব্লু বক্সের ডান পাশে বা আমি রেড বক্সের বাম পাশে যে কোনো এক পাশে যখনই আমি মার্জিনটা ইমপ্লিমেন্ট করব, তখন কি হচ্ছে, আমার কিন্তু স্পেসটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। সেম ভাবে আমরা কি করতে পারি, সেম ভাবে আমরা সাপোজ আমাদের যে শুধু বক্সটা আছে এই বক্সটায় আমি কি করতে পারি, মার্জিন দিতে পারি। মার্জিনের মধ্যে কি হচ্ছে, আমার গ্যাপ ক্রিয়েট হচ্ছে। তো সেম ওয়েতে মার্জিনটাও কিন্তু আমার প্যাডিং এর মতো চারটা প্যারামিটার নেই। আমি যখন চারটা প্যারামিটার ইউজ করব তখন আমার কি হবে, টপ রাইট বটম লেফট নিয়ে নিচ্ছে। বাট আমি যখন এখানে চারটা প্যারামিটার ইউজ না করে যদি দুইটা প্যারামিটার ইউজ করি, তো আমার প্রথম প্যারামিটারটা নিচ্ছে টপ বটমের জন্য এবং তারপরের প্যারামিটারটা নিচ্ছে লেফট রাইটের জন্য। এই জিনিসটা যদি আমরা প্যাডিং এর জিনিসটা দেখি, এই যে আমার প্রথমে টপ বটমের জন্য কি নিল, 20 পিক্সেল করে নিয়ে নিল, এবং তারপরে লেফট রাইটের জন্য 10 পিক্সেল করে দিল। এই 10 পিক্সেলটাকে যদি আমি 5 পিক্সেল করে দিই, তাহলে আমাদের আরো এই যে আমাদের এগুলা যে লেফটের যে ইটা ছিল, আমাদের প্যাডিংটা ছিল, এটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, আমরা যখন দুইটা প্যারামিটার ইউজ করব যখনই, তখন কিন্তু আমার প্রথম যে প্যারামিটারটা থাকতেছে সেটা নিচ্ছে কিসের জন্য, সেটা নিচ্ছে আমার টপ বটমের যে স্পেসটা থাকবে এই টপ বটমের স্পেসটার জন্য। এটা যদি আমি 10 পিক্সেল দিয়ে চেক করে নিই, তাহলে আমরা দেখতে পারতেছি এখানে আমাদের টপের যে স্পেসটা আছে, প্যাডিংটা আছে, এই প্যাডিংটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আমরা যখন চারটা প্যারামিটার নিয়ে কাজ করব, তখন কি হচ্ছে, আমাদের চারটা প্যারামিটার আমার প্রত্যেকটা প্যারামিটারের আলাদা আলাদা ভাবে আমার ভ্যালু নিচ্ছে। আমার প্রত্যেকটা প্যারামিটার আমি চারপাশে যেভাবে দিচ্ছি এইভাবে ভ্যালু নিচ্ছে। এখন আমি এই প্যাডিংটা একটা সিঙ্গেল প্যারামিটারের ভিতরে কিন্তু এই প্যাডিংটা বলে দিছি। বাট আমি চাইলে কিন্তু এই প্যাডিংটা এইভাবেও বলতে পারি আলাদা আলাদা, যে প্যাডিং বটম, প্যাডিং লেফট। তার মানে কি, আমি যখন প্যাডিং বটম বলে কোনো ভ্যালু দিব, এই প্যাডিংটা শুধু আমার কিসের জন্য নেবে, আমার বটমের জন্য নেবে। এবং যখনই আমি প্যাডিং লেফট বলবো, প্যাডিংটা আমার লেফটের জন্য নেবে। বাট আমি যখনই প্যাডিং বলবো, তখন আমার প্যাডিং এ আমি চাইলে একসাথে সবগুলা সাইডের আমি একসাথে কি করতে পারি, প্যাডিংটা আমি দিতে পারি। এখন আমি কি দেখলাম, আমি যখন চারটা ভ্যালু দিব, চার পাশের জন্য আলাদা আলাদা প্যারামিটারে আলাদা আলাদা ভ্যালু নিচ্ছে। আর আমি যখন দুইটা ভ্যালু অ্যাসাইন করব, তখন কি করতেছে, তখন ও প্রথম যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটা নিচ্ছে টপ বটমের জন্য, এবং সেকেন্ড যে ভ্যালুটা থাকবে এই সেকেন্ড ভ্যালুটা নিচ্ছে কিসের জন্য, লেফট রাইটের জন্য। শুধু লেফটের জন্য না, লেফট রাইট দুই পাশের জন্য নিচ্ছে। বাট এই পাশে আমাদের গ্যাপটা বোঝা যাচ্ছে না, কারণ এই পাশে আমাদের কোনো কিছু নাই, এই কারণে বোঝা যাচ্ছে না। বাট আমরা যদি এখানে এই টেক্সটটাকে কপি করে এখানে দিয়ে দিই, এই যে আমাদের এখানেও কিন্তু সেম এটা ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি এটাকে 5 করে দিই, তাহলে কিন্তু আমাদের দুই পাশের যে স্পেসটা আছে এটা বাম পাশে যখন কমে গেল, ডান পাশেরটা এটা অটোমেটিক কমে গেল। তো আমরা যখন দুইটা প্যারামিটারও না দিয়ে, দুইটা ভ্যালু না দিয়ে আমরা যখন একটা ভ্যালু দিব, তখন কি হবে, যখনই আমরা শুধুমাত্র একটা ভ্যালু দিব, তখন কি হবে, আমাদের চারপাশে যে ভ্যালুটা আছে চারপাশে একসাথে এই ভ্যালুটা নিয়ে নিচ্ছে। আমরা যখন শুধু কি দিলাম, শুধু একটা ভ্যালু দিলাম প্যাডিং লিখে, তো একটা ভ্যালুর মধ্যে কি করছে, ও চারপাশের আমার প্যাডিংটা বা চারপাশের ভ্যালুটা নিয়ে নিচ্ছে। বাট আমরা যখন দুইটা ভ্যালু অ্যাসাইন করলাম, তখন দুইটা ভ্যালুর মধ্যে কি নিচ্ছে, প্রথম ভ্যালু নিচ্ছে টপ বটমের জন্য এবং সেকেন্ড ভ্যালু নিচ্ছে আমার লেফট রাইটের জন্য। বাট আমরা যখন এই চারটা ভ্যালু অ্যাসাইন করব, যদি আমরা চারটা ভ্যালু অ্যাসাইন করি, তখন কি নিচ্ছে, আমার চারটা ভ্যালু নিচ্ছে আমার প্রথম ভ্যালু টপের জন্য, তারপরের ভ্যালু নিচ্ছে আমার কিসের জন্য, রাইটের জন্য, তারপর আমার বটমের জন্য এবং লেফটের জন্য। আমরা চাইলে একটা দুইটা চারটা যে কোনো ভাবে আমরা ইউজ করতে পারি। আমরা যদি চাই যে না আমি এখানে চারটা ভ্যালু দিব বাট আমার লেফটে কোনো লাগবে না, তখন আমি লেফটটা সিম্পলি কি করতে পারি, 0 দিয়ে দিতে পারি। তাহলে আমার লেফটে কোনো
প্যাডিং নিবে না, আমার তিন পাশে প্যাডিংটা ইমপ্লিমেন্ট হবে, আমার লেফটে হবে না। আমরা চাইলে বারবার প্যাডিং বটম প্যাডিং টপ দিতে পারি, বাট আমাদের ইজি হচ্ছে আমরা একটা প্যারামিটারে আমি প্রত্যেকটা ভ্যালু দিয়ে দিতে পারতেছি, তো আমার বারবার কেন টপ বটম কল করা লাগবে, আমার বারবার টপ বটমটা প্রয়োজন হবে না। এখন আমরা তো এখানে প্যাডিংটা দিলাম, এখন এই দুইটা বক্সের মাঝখানে যদি আমরা কি করতে চাই, দুইটা বক্সের মাঝখানে আমরা স্পেস ক্রিয়েট করতে চাই, তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমাদের মার্জিনটা দিতে হবে। আর মার্জিনটা আমরা কোথায় দিতে হবে, আমরা যখন এই বক্সে মার্জিনটা দিতে যাব, আমরা এই বক্সের ডান পাশে মার্জিনটা দিতে হবে। তাহলে আমরা যদি চারটা প্যারামিটার নিই, তাহলে আমাদের প্রথম প্যারামিটারটা কিসের জন্য নিচ্ছে, আমাদের টপের জন্য, টপে আমাদের মার্জিন লাগবে না। সেকেন্ডটা নিচ্ছে আমাদের রাইটের জন্য, ক্লকওয়াইজ ঘুরবে, প্রথমটা নিবে টপের জন্য, সেকেন্ডটা নিবে আমাদের রাইটের জন্য, কারণ আমাদের ঘড়ির কাঁটা যেভাবে ক্লকওয়াইজ ঘুরে ডান থেকে ওইভাবে ডান থেকে আমাদের ভ্যালুগুলো নিবে। প্রথমটা টপের জন্য, সেকেন্ডটা হচ্ছে রাইটের জন্য, থার্ডটার বটমের জন্য, এবং ফোর্থ ভ্যালুটা নিবে আমার লেফটের জন্য। তো আমাদের রাইট সাইডে দিতে হবে, তখন আমরা কি দিলাম, আচ্ছা 2 পিক্সেল দিই, 2 পিক্সেল নিলে এখন আমাদের লেফটেও বটমেও লাগবে না, লেফটও লাগবে না। আমি 0 0 দিলাম, আমি যখন এখানে রিফ্রেশ দিচ্ছি আমার এখানে একটা স্পেস ক্রিয়েট হয়ে গেল। এখন সেম ভাবে যদি আমি এই ভ্যালুটা এই মার্জিনটা যদি আমি বক্স ওয়ানে দিতে চাই, বাট আমার স্পেসটা এখানে ক্রিয়েট করতে চাই, তাহলে কোথায় দিতে হবে আমার মার্জিনটা, আমার মার্জিনটা দিতে হবে লেফট সাইডে। তো সেজন্য আমার কি করতে হবে, আমার রাইট সাইডের মার্জিনটাকে আমাকে কোথায় নিতে হবে, লেফট সাইডে যখন আমি মার্জিনটা দিয়ে দিব, তাহলে দুই পাশের বক্সের মার্জিনটা নিয়ে আমার এখানে যে স্পেসটা থাকবে, স্পেসটা আরো 4 পিক্সেল 2 পিক্সেল 2 পিক্সেল করে 4 পিক্সেল আমার স্পেসটা কি হচ্ছে, আরো বড় হয়ে গেছে। তো আমরা চাইলে এখানে কি দেখলাম, আমরা স্পেসটা কি দেখলাম, আমরা যখন একটা বক্সের ভিতরে বা একটা ডিবের ভিতরে ট্যাগের ভিতরে প্যাডিংটা দিতে চাই তখন, বা স্পেস ক্রিয়েট করতে চাই, সেম ভাবে আমরা কি করতে হবে, আমাদের প্যাডিংটা ইউজ করতে হবে। এবং আমরা যখন আমাদের দুইটা বক্স বা আমাদের সেকশনের বাহিরের কোনো স্পেস ক্রিয়েট করতে চাই, তখন আমাদেরকে মার্জিনটা ইউজ করতে হবে। আপনি সেম এটা চাইলে আপনার ইনপুট যে ট্যাগে আছে, আপনি বললেন একটা স্পেস ক্রিয়েট করার জন্য, এই ইনপুট ট্যাগেও কিন্তু আপনি প্যাডিং দিয়ে এই স্পেসটা ক্রিয়েট করতে পারবেন। তো এখন আপনারা একটু নিজেরা